আচ্ছা, যে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যদি আমরা মোমেন্ট এবং শিয়ার কোএফিসিয়েন্ট ব্যবহার করে কোনো একটা স্ল্যাবকে ডিজাইন করি, সেক্ষেত্রে স্প্যান লেন্থ হবে ফার্স্ট রেকর্ডটা অন করলে ভালো হয় স্যার। 15 ফিট। আচ্ছা, সেক্ষেত্রে স্প্যান লেন্থ হবে হচ্ছে কি ক্লিয়ার স্প্যানের সমান, রাইট? আচ্ছা, আর দেখেন আমরা এটা আসলে দেখানোর কিছু নাই, এটা আমি শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি ড্র করে দেখিয়েছি, এছাড়া আর কিছুই না। সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে ওয়ান ওয়ে স্ল্যাব, সেখানে আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন ছিল, এটা অনেকটা এরকম ছিল। ইন্টেরিয়র সাপোর্টে সবসময় দেখেন মোমেন্ট কিন্তু বেশি আসে, ঠিক আছে? আর এক্সটেরিয়র সাপোর্টে মোমেন্ট সাধারণত ইন্টেরিয়র সাপোর্ট থেকে কম আসে। ওকে, সো এটা আসলে আমরা দেখেছিলাম আগের ক্লাসে, নতুন করে বলার আসলে কিছুই নাই। আর ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের কিছু পার্থক্য আমরা দেখে নিব এখন। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবে বেসিক্যালি লোড ডিস্ট্রিবিউশন হয় একটা ডিরেকশনে, টু ওয়ে স্ল্যাবে হয় দুইটা ডিরেকশনে। যদিও লোড ডিস্ট্রিবিউশন আসলে কিভাবে হয়, মানে কতটুকু শর্ট ডিরেকশনে যায় বা কতটুকু লং ডিরেকশনে যায়, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখব। সো এখন আমরা শুধু এটুকু জেনে রাখি যে ওয়ান ওয়ে স্ল্যাবে সাধারণত একটা ডিরেকশনে, আর টু ওয়ে স্ল্যাবে বোথ ডিরেকশনস। ওয়ান ওয়ে স্ল্যাবে মেইন স্টিলও সে কারণে একটা ডিরেকশনে দেওয়া হয়, আর টু ওয়ে স্ল্যাবে বোথ ডিরেকশনসে দেওয়া হয়। লেন্থ ডিভাইডেড বাই উইথ, বা যদি আমরা বলি লং ডিরেকশন ডিভাইডেড বাই শর্ট ডিরেকশন, এই রেশিওকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। এখানে আরেকটা টার্ম আসবে, এটা হচ্ছে প্যানেল রেশিও। সো প্যানেল রেশিও আর অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু আসলে আলাদা, ঠিক আছে? অ্যাসপেক্ট রেশিও হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই উইথ, আমরা দেখতে পাচ্ছি, বা লং ডিরেকশন ডিভাইডেড বাই শর্ট ডিরেকশন। আর প্যানেল রেশিও হচ্ছে উল্টা, দ্যাট মিনস শর্ট ডিরেকশন ডিভাইডেড বাই লং ডিরেকশন। সো যদি কোনো স্ল্যাবের অ্যাসপেক্ট রেশিও 2 বা তার থেকে বেশি হয়, তাহলে সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে কাজ করবে। আর যদি 2 থেকে কম হয়, তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব হিসেবে কাজ করবে। ওয়ান ওয়ে স্ল্যাবের ডিফ্লেক্টেড শেপ সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ ওয়ান ওয়ে স্ল্যাবের ডিফ্লেকশন শুধুমাত্র একটা ডিরেকশনে হয়, তাই এটার ডিফ্লেক্টেড শেপ সিলিন্ডারের মতো বা সিলিন্ড্রিক্যাল। আর টু ওয়ে স্ল্যাবের ডিফ্লেক্টেড শেপ ডিশের মতো, অর্থাৎ পাত্রের মতো, কারণ টু ওয়ে স্ল্যাবের ডিফ্লেকশন উভয় দিকে হয়। একটা স্ল্যাবের লেন্থ ডিভাইডেড বাই ওই স্ল্যাবের উইথ, ঠিক আছে? 2 এর সমান হবে বা 2 থেকে, অর্থাৎ যদি কোনো একটা স্ল্যাব এরকম হয় যে 10 ফিট বাই 15 ফিট, তাহলে 15 ফিটটা হচ্ছে লং ডিরেকশন আর 10 ফিটটা হচ্ছে শর্ট ডিরেকশন, দ্যাটস ইট, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, ডেপথ চেকের এই ব্যাপারটা আমি আগের ক্লাসে বলেছিলাম, সো এখানে ডিসকাস করার দরকার নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস ফর্মুলা, আমি এই ফর্মুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা কোত্থেকে আসে। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে একটা টু ওয়ে স্ল্যাবের ডিজাইন, কিভাবে একটা টু ওয়ে স্ল্যাব আমরা ডিজাইন করতে পারি। A parking garage is to be designed using a two-way slab supported by 16 inch by 26 inch monolithic beams. Monolithic beams যেহেতু বলা হচ্ছে, দ্যাট মিনস আমরা কিন্তু অলরেডি বুঝে ফেললাম যে বিম আর স্ল্যাব কি একসঙ্গে কাস্টিং করা, বা এটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, অন দ্য কলাম লাইনস, বিম সাধারণত অবশ্যই কি কলাম লাইনেই থাকে, অর্থাৎ একটা কলামের সেন্টারের সঙ্গে আরেকটা কলামের সেন্টার যোগ করলে যে লাইনটা হয় কি, সেই লাইন বরাবরই তো বিম থাকে, রাইট? অ্যাজ শোন ইন ফিগার বিলো। আমরা যদি ফিগারটা দেখি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে একটা বিল্ডিং এর বিম কলাম লেআউট, ঠিক আছে? এখানে এই যে এইগুলো হচ্ছে বিম আমরা দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা বিমের সংযোগস্থলে কি একটা করে কলাম আছে। এই যে এটা একটা কলাম, তারপর এইটা একটা কলাম, রাইট? আচ্ছা, লাইভ লোডিং অফ
100 PSF is specified, অর্থাৎ এখানে বলা আছে যে এই বিল্ডিং এর ক্ষেত্রে, এই পার্কিং গ্যারেজের ক্ষেত্রে লাইভ লোড হবে 100 PSF। ম্যাটেরিয়াল স্ট্রেংথস আর এফসি প্রাইম এত অ্যান্ড এফওয়াই এত, এগুলো নিয়ে বলার কিছুই নাই। ডিজাইন দ্য কর্নার প্যানেল এ, আমাদেরকে এই কর্নার প্যানেল, দ্যাট মিন্স এই প্যানেলটা ডিজাইন করতে বলা হচ্ছে। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু প্যানেল আছে একাধিক, এ বি সি ডি, এবং দেখেন এই যে এই সাইনটা, এই যে এই সিম্বলটা মানে হচ্ছে এইদিকে আরো এক বা একাধিক স্ল্যাবের প্যানেল আছে, এবং এইদিকেও তাই, এক বা একাধিক স্ল্যাবের প্যানেল আছে। আবার একইভাবে নিচের দিকেও তাই, এদিকেও কন্টিনিউয়াস, আবার এদিকেও কন্টিনিউয়াস। ঠিক আছে, এদিকে এদিকে এবং এদিকে এদিকে, সব দিকেই কন্টিনিউয়াস। সো আমাদেরকে ডিজাইন করতে হবে এই প্যানেলটা, প্যানেল এ। এখানে একটু দেখি আমরা যে এখানে কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্যানেলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে। আর স্ল্যাব ডিজাইন করা হয় সবসময় কি কোএফিসিয়েন্ট ব্যবহার করে, তাই না? ইউএসডি মেথড মানে কি কোএফিসিয়েন্ট আমরা ব্যবহার করি। ইউএসডি মেথড মানে কিন্তু আমরা কোএফিসিয়েন্ট ব্যবহার করে ডিজাইন করি। সো দ্যাট মিন্স অবশ্যই আমরা এখানে ক্লিয়ার স্প্যান ব্যবহার করব। যদিও সেন্টার টু সেন্টার স্পেসিং দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ব্যবহার করব ক্লিয়ার স্প্যান। আচ্ছা, তাহলে আমরা ডিজাইনটা শুরু করি। এখানে আরেকটা কথা আমি বলি, 16 ইঞ্চি বাই 26 ইঞ্চি এই ফরম্যাটে দেওয়া থাকার অর্থ হচ্ছে যে প্রথমটা হচ্ছে বিমের উইথ, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বিমের হাইট আর ডেপথ। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই যে দেখেন এখানে এই যে প্রত্যেকটা বিমের উইথ কিন্তু কত 16 ইঞ্চি আর হাইট 26 ইঞ্চি। সো প্রথমেই আমাদের কাজ হচ্ছে ক্লিয়ার স্প্যান বের করা। সো এল এ এল বি সবসময় একটু মাথায় রাখবো আমরা যে এল এ দ্বারা আমরা বুঝবো সবসময় শর্ট ডিরেকশন, বা সোজা কথা হচ্ছে যে লেন্থটা ছোট সেইটা, যে ডিরেকশনটা ছোট সেইটা। আর বি দ্বারা আমরা বুঝবো হচ্ছে লং ডিরেকশন, যে ডিরেকশনটা বড় সেইটা। ওকে, তাহলে এল এ দেখেন এখানে দেখতেই পাচ্ছি আমরা এ প্যানেল যদি আমরা খেয়াল করি তাহলে 22 ফিট অ্যান্ড 24 ফিট। অবশ্যই 22 ফিটটা হচ্ছে এল এ। তাহলে 22 ফিট থেকে আমরা বিমের উইথ বাদ দিচ্ছি। কারণ কি? কারণ খুব সিম্পল, যে এইদিকে অর্ধেক বাদ দিতে হবে আর এইদিকে অর্ধেক, দ্যাট মিন্স একটা ফুল বিমের উইথ বাদ দিতে হবে, তাহলে আমরা ক্লিয়ার স্প্যানটা পেয়ে যাব। ওকে, তাহলে 16 ইঞ্চি হচ্ছে বিমের উইথ, এবং তাকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে আনলাম, দ্যাটস ইট। তাহলে 22 ফিট থেকে আমরা এত ফিট বাদ দিলাম, বাদ দিয়ে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের এল এ। আর এল বিটা হচ্ছে সেম ভাবে 24 ফিট থেকে আমরা বিমের উইথ বাদ দিব। ওকে, তাহলে আমরা দেখেন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স থেকে কিন্তু আমরা ক্লিয়ার স্প্যান পেয়ে গেলাম। ওকে, সো এই দুইটা বের করার পর এখন আমরা যেটা করব এটা হচ্ছে প্যানেল রেশিও স্মল এম, এটা বের করব। প্যানেল রেশিও হচ্ছে শর্ট ডিরেকশন ডিভাইডেড বাই লং ডিরেকশন। তাহলে এটা আমরা পেলাম 0.91। প্যানেল রেশিও যখন আমরা বের করব তখন চেষ্টা করব যে এটাকে অ্যাটলিস্ট দশমিকের পর 2 ঘর রাখতে, বা 3 ঘর রাখলে আরো ভালো হয়, বাট এটা 2 ঘর রাখলেই মোটামুটি এনাফ। বাট এটাকে 0.9 বা 0.8 এই ফরম্যাটে আমরা নিয়ে আসবো না, দশমিকের পর অ্যাটলিস্ট আমরা 2 ঘর রাখবো। ওকে, সো ওয়ান ওয়ে স্ল্যাবের মতো এখানে থিকনেস বের করার সময় এত ফর্মুলার দরকার নাই। এখানে আমরা ট্রায়াল স্ল্যাব থিকনেস এইচ, এখানে ট্রায়াল কেন বলা হচ্ছে, কারণ ডেপথ চেক করার পরেই কিন্তু কোনো একটা স্ল্যাবের থিকনেস আসলে ফাইনালাইজড হয়। সো এখন আমরা যে থিকনেসটা বের করছি এটা আসলে শুধুমাত্র ট্রায়াল বেসিসে, অর্থাৎ এই থিকনেসটা দিয়ে আমরা ট্রাই করব, এই জন্য বলা হয় ট্রায়াল। সো এটা হচ্ছে পেরিমিটার ডিভাইডেড বাই 180। এই 180 কিন্তু কনস্ট্যান্ট, সবসময় সেম। আর পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, আমরা জানি।
সো কোনো একটা আয়তক্ষেত্র বা হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা কেমন হয়? চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, রাইট? চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে পরিসীমা, বা আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে পরিসীমা। এখানে সেই কাজটি করা হয়েছে, 2 ইন্টু এল এ প্লাস এল বি ডিভাইডেড বাই 180। আর থিকনেসটা আমরা যেহেতু সবসময় ইঞ্চিতে রাখতে চাই বা ইঞ্চিতে প্রকাশ করি, সে কারণে এখানে ফিটকে এখানে 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে আনা হয়েছে। আচ্ছা, আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম বা আমি রেফারেন্স সহকারে আমি দেখিয়েছিলাম যে একটা স্ল্যাবের থিকনেসকে সাধারণত নিয়ারেস্ট 0.5 এ রাউন্ড আপ করা হয় বা নিয়ারেস্ট হাফ ইঞ্চিতে রাউন্ড আপ করা হয়। সো 5.78 ইঞ্চি এর নিয়ারেস্ট 0.5 ইঞ্চি মানে অবশ্যই কত? 6 ইঞ্চি। ওকে, তাহলে আমরা আমাদের যে প্যানেল এ এর থিকনেসটা কিন্তু আমরা বের করলাম, এটা কত পাইলাম? এটা হচ্ছে 6 ইঞ্চি আমরা পাইলাম। আচ্ছা, তো থিকনেস বের করার পর এরপর অ্যাজ ইউজুয়াল লোড ক্যালকুলেশন, এটা নিয়ে আমার বলার কিছুই নাই। কনক্রিটের সেলফ ওয়েটকে স্ল্যাবের থিকনেস দ্বারা গুণ করলে আমরা ডেড লোড পেয়ে যাই এবং তার সঙ্গে আবার লোড ফ্যাক্টর। ওকে, সো টোটাল লোড আমরা পাইলাম 250 পাউন্ড পার স্কোয়ার ফিট। সো লোড ক্যালকুলেশনের পর অ্যাজ ইউজুয়াল মোমেন্ট ক্যালকুলেশন, কিন্তু এখানে কিছু ব্যাপার খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা দেখেছিলাম যে মোমেন্ট আসে একটা ডিরেকশন বরাবর, রাইট? যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খেয়াল করি ওয়ান ওয়ে স্ল্যাবের, এই স্ল্যাবটা আমরা ডিজাইন করেছিলাম, দেখেন এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ছিল শুধুমাত্র একটা ডিরেকশন বরাবর, অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর। লং ডিরেকশন বরাবর কি কোনো ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম বা কোনো মোমেন্ট আমরা বের করেছিলাম? আমরা কিন্তু করেছিলাম না। আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট হিসাব করেছিলাম। সো এইখানেই হচ্ছে মেন পার্থক্য। ওয়ান ওয়ে স্ল্যাবে শুধুমাত্র একটা ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করা হয়, আর টু ওয়ে স্ল্যাবে দুইটা ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করা হয়। অর্থাৎ এই ধরনের ডায়াগ্রাম একটা টু ওয়ে স্ল্যাবে দুইবার আসবে, একবার শর্ট ডিরেকশনের জন্য আর একবার লং ডিরেকশনের জন্য। ঠিক আছে, আমরা এখন আসলে ডায়াগ্রাম ড্র করব না, আমরা আসলে এই কোএফিসিয়েন্ট গুলো এখন বের করব, যে এই কোএফিসিয়েন্ট গুলো কত কত হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা টু ওয়ে স্ল্যাবে কয়েক ধরনের মোমেন্ট আসে। যেমন আমি একটু দেখাই আগে, আমরা মনে করি যে এটা হচ্ছে একটা টু ওয়ে স্ল্যাব, দিস ওয়ান, এটা হচ্ছে শর্ট ডিরেকশন আর এটা হচ্ছে কি লং ডিরেকশন, তাই না? সো এখানে দুইটা ডিরেকশন বরাবর মোমেন্ট আসবে, আমি বললাম শর্ট ডিরেকশন বরাবরও আসবে, লং ডিরেকশন বরাবরও আসবে। সো শর্ট ডিরেকশন বরাবর এখানে মোট 3 ধরনের মোমেন্ট আসবে। এর কারণটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, আমাদের যে প্যানেল এ যেটা আছে, যদি আমরা প্যানেল এ এর দিকে একটু তাকাই, প্যানেল এ এর কিন্তু এই যে এইটা কিন্তু লং ডিরেকশন, দেখেন একটা লং ডিরেকশন কিন্তু কন্টিনিউয়াস, এই ডিরেকশনটা কন্টিনিউয়াস, আবার একইভাবে এই ডিরেকশনটাও কিন্তু কন্টিনিউয়াস। এটা হচ্ছে শর্ট ডিরেকশন 22 ফিট। তাহলে প্যানেল এ এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস এবং আরেকটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, আর বাকি দুইটা ডিসকন্টিনিউয়াস। সো যদি আমরা কন্টিনিউয়াস প্রান্তকে হ্যাশ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এইটা হচ্ছে ধরেন যে কন্টিনিউয়াস প্রান্ত, ঠিক আছে? এইদিকে আরো অন্যান্য প্যানেল আছে, এটা হচ্ছে লং ডিরেকশন আর এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখানে দেখেন যে আমরা জানি সাপোর্ট মানে নেগেটিভ মোমেন্ট, তার মানে এইখানে একটা মোমেন্ট আসবে, ঠিক আছে? আমরা শর্ট ডিরেকশন বরাবর কিন্তু মোমেন্ট হিসাব করছি, সো এই ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা মোমেন্ট আসবে, আবার মিড স্প্যানে একটা মোমেন্ট আসবে, এটা অবশ্যই পজিটিভ মোমেন্ট হবে।
আবার কন্টিনিউয়াস প্রান্তে আরেকটা মোমেন্ট আসবে, এটাও হবে নেগেটিভ মোমেন্ট। অর্থাৎ কন্টিনিউয়াস প্রান্ত এবং ডিসকন্টিনিউয়াস প্রান্ত, ঠিক আছে, এই দুই প্রান্তের মোমেন্ট কখনোই সমান হয় না, এটা ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমরা শর্ট ডিরেকশন বরাবর কয় ধরনের মোমেন্ট পাইলাম? 3 ধরনের। ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা নেগেটিভ মোমেন্ট, সাপোর্ট মানেই তো নেগেটিভ মোমেন্ট, এই যে এটা এখানে একটা বিম আছে, চার কোনায় তো বিম আছে, তাই না? সো ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা নেগেটিভ মোমেন্ট, কন্টিনিউয়াস প্রান্তে আরেকটা নেগেটিভ মোমেন্ট এবং মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট। সো এইটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর 3 রকম মোমেন্ট আমরা পেয়ে গেলাম। বাকি থাকলো কে? লং ডিরেকশন। লং ডিরেকশন বরাবরও একই কথা প্রযোজ্য, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা নেগেটিভ মোমেন্ট আসবে, মিড স্প্যানে একটা পজিটিভ মোমেন্ট আসবে। আমি শুধুমাত্র মোমেন্টের সিম্বল দিচ্ছি, এছাড়া কিছুই না। আর কন্টিনিউয়াস প্রান্তে আসবে আরেকটা নেগেটিভ মোমেন্ট। তাহলে এইটা হচ্ছে কি লং ডিরেকশন বরাবর মোমেন্ট। তাহলে আমরা টোটাল 6 রকম মোমেন্ট পাবো। শর্ট ডিরেকশন বরাবর 3 রকম, লং ডিরেকশন বরাবর 3 রকম। যদি কথার কথা ধরেন যে এই প্রান্তটা যদি কন্টিনিউয়াস না হইতো, এই যে এই প্রান্তটা, তাহলে কিন্তু আমরা এই দুইটা মোমেন্ট একই রকম পেতাম। আবার একইভাবে ধরেন যে এই প্রান্তটা যদি কন্টিনিউয়াস না হইতো, অর্থাৎ যদি ডিসকন্টিনিউয়াস হইতো, ধরেন যে এইটাও ডিসকন্টিনিউয়াস আবার এটাও ডিসকন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমরা এই দুইটা মোমেন্ট কিন্তু সমান পাইতাম, তাই না? আচ্ছা, সো এই 6 রকম মোমেন্ট আমরা স্যার এখন ক্যালকুলেশন করব। হ্যাঁ বলেন। স্যার এখানে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এটা হচ্ছে মানে ক্লিয়ার বুঝি নাই স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস মানে স্যার হচ্ছে, যদি আমাদের আচ্ছা আমি একটু বলি, এই প্রান্তটা কন্টিনিউয়াস, তার মানে এই দিকে আরো অন্যান্য স্ল্যাবের প্যানেল আছে, এছাড়া আর কিছু না, ঠিক আছে? এইদিকে আরো এক বা একাধিক প্যানেল আছে, সে কারণে এই প্রান্তটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে। আবার একইভাবে এই প্রান্তটা কন্টিনিউয়াস, তার মানে কি এইদিকে এক বা একাধিক স্ল্যাবের প্যানেল আছে, ঠিক আছে? দ্যাটস ইট। জি স্যার এখন ওকে স্যার। আচ্ছা, আর কার কি কোশ্চেন? স্যার আমরা তো এই সেম কাজ ওয়ান ওয়ে স্ল্যাবেও করেছি, তো এখানে পার্থক্যটা কি হয়েছে? সাপোর্টে স্যার নেগেটিভ ধরছি আর মিড স্প্যানে পজিটিভ ধরছি, এই কাজ তো এখানেও করতেছি। পার্থক্যটা হচ্ছে, আমি এই ক্লাসের শুরুতে একবার বলেছি, আমি আবারও বলছি, ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট বের করেছিলাম, আর টু ওয়ে স্ল্যাবে আমরা শর্ট এবং লং দুইটা ডিরেকশন বরাবরই মোমেন্ট বের করছি। দ্যাটস ইট, এটাই পার্থক্য, ঠিক আছে? আমরা সামনে আগালে আরো বুঝতে পারবো ক্লিয়ারলি। ওকে, সো আচ্ছা, যেটা বলি, আমরা এখন প্রথমে যেটা করব এটা হচ্ছে আমরা এই দুইটা মোমেন্টটাকে বের করব। দ্যাট মিন্স কন্টিনিউয়াস প্রান্তে যে দুই ধরনের নেগেটিভ মোমেন্ট আসছে, এই দুইটা মোমেন্ট আমরা এখন আগে বের করব, সবার আগে বের করব, ঠিক আছে? অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট এবং লং ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট, এই দুইটা মোমেন্ট আমরা এখন আগে বের করব। এরপর আমরা শর্ট ডিরেকশন বরাবর মিড স্প্যানের মোমেন্ট এবং লং ডিরেকশন বরাবর মিড স্প্যানের মোমেন্ট, এই দুইটা মোমেন্ট আমরা বের করব, ঠিক আছে? এন্ড এট লাস্ট আমরা ডিসকন্টিনিউয়াস প্রান্তের এই দুইটা মোমেন্টকে বের করব। সো এখানে বেসিক্যালি এই দুইটা মোমেন্ট বের করতে মোমেন্ট কোএফিসিয়েন্ট লাগবে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট বের করতে মোমেন্ট কোএফিসিয়েন্ট লাগবে, এইটা এবং এইটা। ওকে, এরপর এরপর হচ্ছে মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট বের করতেও মোমেন্ট কোএফিসিয়েন্ট লাগবে। দ্যাট মিন্স শর্ট ডিরেকশন বরাবর মিড স্প্যানের মোমেন্ট এবং লং ডিরেকশন বরাবর মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট, এই দুইটা মোমেন্টকে বের করতেও মোমেন্ট কোএফিসিয়েন্ট লাগবে। শুধুমাত্র
ডিসকন্টিনিউয়াস প্রান্তের এই দুইটা মোমেন্ট বের করতে কোনো কোএফিসিয়েন্ট লাগবে না। আমরা পজিটিভ মোমেন্টের 1/3 ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট হিসেবে কাউন্ট করে থাকি, এখানেও তাই, পজিটিভ মোমেন্টের 1/3। যাই হোক, এটা আমরা দেখবো সামনে। সো এখন আমরা বের করব হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট এবং লং ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট, এই দুইটা। আচ্ছা, সো তার আগে আবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে কেস 1 থেকে শুরু করে কেস 9 পর্যন্ত মোট 9টা কেস এখানে আছে, আমি শেয়ার করেছি। দেখেন, এইটা হচ্ছে এর মেন রেফারেন্সটা হচ্ছে নিলসন স্যারের 7th এডিশনের বই। 7th এডিশনের বইতে মোট 3টা টেবিল দেওয়া আছে। একটা টেবিল হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য, এই টেবিলটা। সেকেন্ড টেবিল হচ্ছে ডেড লোড পজিটিভ মোমেন্টের জন্য, আর 3 নাম্বার টেবিলটা হচ্ছে লাইভ লোড পজিটিভ মোমেন্টের জন্য। ঠিক আছে, সো প্রথমে আমরা এই টেবিলটা ব্যবহার করব। 7th এডিশনের বইতে এখানে ক্যাপশন দেওয়া আছে এভাবে, যে টেবিল ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাবস, এভাবে দেওয়া আছে, টেবিল ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাবস। আর নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ কোনো একটা 2-ওয়ে স্ল্যাবের, যে কোনো 2-ওয়ে স্ল্যাবের কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট আমরা এই টেবিল থেকে পাবো। অ্যাকচুয়ালি মোমেন্ট পাবো না, আমরা মোমেন্টের কোএফিসিয়েন্ট গুলা এই টেবিল থেকে পাবো। আমি আবারও বলছি, কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্টের সকল কোএফিসিয়েন্ট আমরা প্রথম টেবিল থেকে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেশিও, দ্যাট মিনস প্যানেল রেশিও, শর্ট ডিরেকশন ডিভাইডেড বাই লং ডিরেকশন এখানে ডিফাইন করা আছে। এখানে বেশ কয়েক ধরনের প্যানেল রেশিও দেওয়া আছে। আবার এখানে কেস 1 থেকে শুরু করে কেস 9 পর্যন্ত 9টা কেস আছে। আমরা একটু কেসগুলো আগে দেখি। দেখেন, কেস 1টা হচ্ছে এখানে একটা স্ল্যাব প্যানেল দেখানো আছে, এইটা হচ্ছে স্ল্যাব। ঠিক আছে, এই যে প্রত্যেকটা আয়তক্ষেত্র হচ্ছে এক একটা স্ল্যাব। সো এখানে একটা স্ল্যাব দেখানো আছে, এই স্ল্যাবের 4টা প্রান্তই কিন্তু ডিসকন্টিনিউয়াস। এটা হচ্ছে কেস 1, অর্থাৎ স্ল্যাবের প্যানেল মাত্র একটাই আছে। কেস 2তে হচ্ছে এখানে 4টা প্রান্তই কন্টিনিউয়াস। এই যে কোনো একটা প্রান্তে যদি এরকম হ্যাশ দেওয়া থাকে, তার মানে হচ্ছে ওই প্রান্তটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে এই যে এইটা হচ্ছে একটা স্ল্যাব প্যানেল, অর্থাৎ এই প্যানেলের উপরের দিকেও আরো অন্যান্য স্ল্যাব আছে, উপরে নিচে ডানে বায়ে সব দিকেই অন্যান্য স্ল্যাব আছে, অর্থাৎ এর 4টা প্রান্তই কন্টিনিউয়াস। কেস 3 এ আমরা দেখতে পাচ্ছি এর 2টা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। এই যে 2টা ছোট ডিরেকশন, এই 2টা হচ্ছে কি কন্টিনিউয়াস। কেস 4 এ হচ্ছে একটা শর্ট ডিরেকশন এবং একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস, একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস এবং একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 5 এ কেমন, 2টা লং ডিরেকশন কন্টিনিউয়াস, আর অবশ্যই বাকিগুলো ডিসকন্টিনিউয়াস, এটা বলার অপেক্ষা রাখে না। আবার কেস 6 এ দেখেন, কেস 6 এ হচ্ছে একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস, বাকি 3টাই ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ এই প্যানেলের শুধুমাত্র উপরের দিকে অন্য প্যানেল আছে, আর অন্য কোনো দিকে কোনো প্যানেল নাই। আবার কেস 7 এর ক্ষেত্রে দেখেন, 3টা প্রান্তই ডিসকন্টিনিউয়াস, শুধু একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 6টা হচ্ছে শুধু একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস, আর কেস 7 হচ্ছে শুধু একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 8 হচ্ছে 3টা ডিরেকশনই কন্টিনিউয়াস, অর্থাৎ বা অন্যভাবে বলতে গেলে একটা লং ডিরেকশন ছাড়া বাকি 3টা ডিরেকশনই কন্টিনিউয়াস। আর কেস 9টা কেমন আমরা দেখতে পাচ্ছি, শুধু একটা শর্ট ডিরেকশন বাদে বাকি 3টা প্রান্তই কন্টিনিউয়াস। সো মোটে 9 রকম কেস হতে পারে।
একটা স্ল্যাবে। সো সবার আগে আমরা দেখি যে আমাদের প্যানেলটা কোন কেসের মধ্যে পড়ে। আমাদের ছিল হচ্ছে কি প্যানেল এ। আমরা একটু কেয়ারফুলি খেয়াল করি যে এখানে প্যানেল এটা কিন্তু প্যানেল এ তে কি অবস্থা, যে একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস আর আরেকটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, আর এইটা তো ডিসকন্টিনিউয়াস দেখতেই পাচ্ছি, এটাও ডিসকন্টিনিউয়াস আবার এটাও ডিসকন্টিনিউয়াস। তাহলে প্যানেল এর ক্ষেত্রে কি হবে, একটা শর্ট ডিরেকশন এবং একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা মাইক্রোফোনটা একটু কাছে নেন। আচ্ছা, সো কেস 4 এ হচ্ছে, সরি প্যানেল এটা হচ্ছে একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস এবং একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। তাহলে এটা কিন্তু কেস 4 এর মধ্যে পড়ে, একটা লং একটা শর্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা শর্ট কন্টিনিউয়াস আর আরেকটা কি লং কন্টিনিউয়াস, তাই না? তার মানে আমাদের প্যানেল এটা কিন্তু কেস 4। আবার যদি আমি এক্সাম্পল দেই, সে ধরেন যে কেস 2, অর্থাৎ চারটা প্রান্তই কন্টিনিউয়াস, এরকম একটা স্ল্যাবের এক্সাম্পল কি হতে পারে? কেস 2 এর এক্সাম্পল হতে পারে আমাদের ক্ষেত্রে ধরেন যে প্যানেল সি, ঠিক আছে? সি এর চারটা প্রান্তই কন্টিনিউয়াস, এই তো। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে দ্যাট মিন্স আমাদেরকে এখন কেস 4 বরাবর যে কোএফিসিয়েন্ট গুলো আছে, অর্থাৎ এই কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করতে হবে, এই যে এইগুলা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কলামটাকে ফিক্সড করে ফেললাম, এখন রো ফিক্সড করতে হবে। সো আমাদের প্যানেল রেশিও কত? আমাদের প্যানেল রেশিও হচ্ছে 0.91, তাই না? 0.91। এটা অবশ্যই 0.9 এবং 0.95 এই দুইটা সংখ্যার মধ্যে পড়ে, তাই না? নাকি? জি স্যার, 9 এবং 0.95। জি স্যার, 0.9 আর 0.95 এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু 0.91টা আছে, এর থেকে বড় আর এটার থেকে ছোট। ওকে, তো তার মানে আমাদের 0.9 এর জন্য আগে একটা কোএফিসিয়েন্ট বের করতে হবে, এরপর 0.95 এর জন্য আরেকটা কোএফিসিয়েন্ট বের করতে হবে। এই যে 95 এর জন্য একটা, 9 এর জন্য একটা, এবং সেই দুইটা কোএফিসিয়েন্টের মধ্যে ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হবে যে 0.91 এর জন্য কোএফিসিয়েন্টটা কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোতে দুইটা করে কোএফিসিয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে সিএ নেগেটিভ, একটা হচ্ছে সিবি নেগেটিভ। সিএ নেগেটিভ মানে হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট, কারণ এ মানেই কি শর্ট ডিরেকশন, আর যেখানে বি থাকবে সেটা কি লং ডিরেকশন। সো সিবি নেগেটিভ মানে কি লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট। এখন লং ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্ত না ডিসকন্টিনিউয়াস প্রান্ত? টেবিল থেকে আমরা সবসময় কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট কোএফিসিয়েন্ট পাবো, ডিসকন্টিনিউয়াস প্রান্ত কখনোই আমরা টেবিল থেকে পাবো না, ঠিক আছে? তার মানে এগুলো সবই আসলে কন্টিনিউয়াস প্রান্তের জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা আগে লিখবো যে কোন কেসের মধ্যে পড়ে, এরপর আমরা প্রথমে বের করব হচ্ছে নেগেটিভ মোমেন্ট অ্যাট কন্টিনিউয়াস এজেস। এজ মানে প্রান্ত, ঠিক আছে? তার মানে কন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট, এম এ নেগেটিভ, এ মানে শর্ট ডিরেকশন। ওকে, তাহলে এম এ নেগেটিভ কত হবে? সি এ নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইন্টু এল এ স্কোয়ার। এটা আমি আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছিলাম যে মোমেন্ট ইজ ইকুয়াল টু মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু টোটাল লোড ইন্টু স্প্যানের স্কোয়ার, তাই না? সবসময় তাই। জি স্যার। সো যেহেতু আমরা শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করছি, তাই এখানে স্প্যানটা কোনটা আসবে? অবশ্যই কি শর্ট ডিরেকশন বা ছোট স্প্যানটা এখানে আসবে, অর্থাৎ 20.67 ফিট। যখন আমরা লং ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করব তখন এখানে আসবে কি লং ডিরেকশন, এলবি, রাইট, এলবি। সো সি এ নেগেটিভটা এখন বের করতে হবে, বাকি দুটো আমাদের জানা আছে। সো সি এ নেগেটিভটা আমরা কোথা থেকে বের করব?
টেবিল থেকে বের করব। দেখেন এখানে 0.9 এর জন্য সিএ নেগেটিভ কত? 0.9 এর জন্য স্যার সিএ নেগেটিভ হচ্ছে 0.060। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা 0.9 এর জন্য, অর্থাৎ প্যানেল রেশিও 0.9 এর জন্য সিএ নেগেটিভ হচ্ছে 0.06, আর 0.95 এর জন্য কত হবে? 0.055। 0.005 ঠিক আছে, এই যে কেস 4 বরাবর। সো এই দুটার মধ্যে এখন ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন কিভাবে করতে হবে এটা আমি সামনে দেখাবো। ঠিক আছে, আসেন এখন আমরা স্যার একটু হ্যাঁ স্যার বলেন। এই টেবিলটা কি স্যার আমাদের এক্সামে দেওয়া থাকবে কি স্যার কোশ্চেনের সাথে? হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে। আচ্ছা সো দেখেন এখানে আমরা এখন মুখে মুখে ইন্টারপোলেশন করতে পারি এখানে, কারণ হচ্ছে দেখেন এইখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 5 ঘরের মতো, অর্থাৎ 0.9, 0.91, 92, 93, 94, 95। এখানে 5 ঘরের মতো ডিফারেন্স, 0.05 এর ডিফারেন্স। আর এখানে ডিফারেন্স কত? 0.055 আর 0.06, এর মধ্যেও কিন্তু ডিফারেন্স 0.005। দ্যাট মিনস এখানেও কিন্তু 5 ঘর ডিফারেন্স। এই যে 0.055, এরপর কি তাহলে 0.059 এরপর কত? 0.056, 0.057, এভাবে চলতে থাকে, তাই না? সো 0.055 আর 0.06 এই দুটার মধ্যেও ডিফারেন্স যেহেতু 5 ঘর, আবার এখানেও 5 ঘর, তাহলে আমরা এই ইন্টারপোলেশনটা মুখে মুখে করতে পারবো। যেমন এখানে 0.91 এর জন্য আমাদের দরকার, তাই না? সো 0.91টা 0.9 থেকে অবশ্যই বড়, তার মানে এখান থেকে এদিকে যেতে হবে। দেখেন 0.9 থেকে যতই আমরা 0.95 এর দিকে যাচ্ছি ততই কিন্তু এই কোএফিসিয়েন্টের মানটা কিন্তু হ্রাস পাচ্ছে, তাই না? তাই তো নাকি? জি স্যার জি স্যার হ্রাস পাচ্ছে। তার মানে যদি এখানে 1 ঘর বৃদ্ধি পাই, তার মানে এখানে কি 1 ঘর হ্রাস পাবে, কমে যাবে। জি স্যার তার মানে এখানে কোএফিসিয়েন্ট কত হবে? 0.059। 9 0.91 এর জন্য হবে 0.059। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 0.059, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। এরপর ঠিক আছে, আমরা দেখেন এখানে 12 দিয়ে গুণ না করলেও হবে। আমরা হচ্ছে টোটাল জিনিসটাকে, টোটাল এটা মোমেন্টটা ছিল হচ্ছে পাউন্ড ইন্টু ফিটে, সেটাকে আমরা 12 দিয়ে গুণ করে পাউন্ড ইন্টু ইঞ্চিতে নিয়ে আসছি, বাট এটা গুণ না করলেও হবে, পাউন্ড ইন্টু ফিটে রাখলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এমবি নেগেটিভ, অর্থাৎ লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট। তাহলে একইভাবে এমবি নেগেটিভ ইজ ইকুয়াল টু সিবি নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইন্টু এলবি স্কোয়ার, তাই না? একই ফর্মুলা, তাই আমি আর বারবার লিখি নাই। সো সিবি নেগেটিভ এটা আমরা কিভাবে বের করব? টেবিল থেকে, একই টেবিল থেকে। দেখেন 0.9 যখন প্যানেল রেশিও, তখন সিবি নেগেটিভ কত? 0.04। আর 0.95 প্যানেল রেশিওর জন্য সিবি নেগেটিভ কত? 0.045। এখানেও সেম, এই পাশেও 5 ঘর ডিফারেন্স, আবার এই পাশেও কত? 5 ঘর ডিফারেন্স, 0.045 এবং 0.040, 5 ঘর। তার মানে 0.91 এর জন্য এখানে কিন্তু আবার উল্টা, দেখেন 0.9 থেকে 0.95 এর দিকে গেলে, এখান থেকে এখানে গেলে বাড়ছে এটা। সো তার মানে এখানে যদি 1 ঘর বাড়ে, তাহলে এখানেও কি 1 ঘর বাড়বে। ঠিক আছে, তাহলে 0.041 হবে, তাই না? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে 0.041 আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এমবি নেগেটিভ। তাহলে কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট কিন্তু বের করা হয়ে গেছে। এখন আমরা আসবো হচ্ছে পজিটিভ মোমেন্ট, অর্থাৎ মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট গুলো এখন আমরা বের করব। এখন এখানে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট আমরা সরাসরি পেয়ে গিয়েছি, তাই না, টেবিল থেকে, বা একটা ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি। কিন্তু পজিটিভ মোমেন্ট কখনোই এরকম একটা ফর্মুলার মাধ্যমে সরাসরি পাওয়া যায় না। পজিটিভ মোমেন্ট দুইটা লোডের জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হয়, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট আগে বের করতে হয়, আবার লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট বের করতে হয়। এই দুইটা মোমেন্টকে যোগ করলে আমরা টোটাল পজিটিভ মোমেন্টটা পাবো।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন স্যার। আমরা দেখি জি স্যার। MA পজিটিভ ডেড লোড এবং MA পজিটিভ লাইভ লোড, অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট, বা এটাকে বলা হয় যে ডেড লোড পজিটিভ মোমেন্ট, এবং শর্ট ডিরেকশন বরাবর অর্থাৎ একই ডিরেকশন বরাবর লাইভ লোড পজিটিভ মোমেন্ট। এই দুইটা মোমেন্টকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি টোটাল MA পজিটিভ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে বের করব হচ্ছে ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট, এবং ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট সবসময় আমরা বের করব টেবিল নাম্বার 2 থেকে, দ্বিতীয় টেবিল। এই টেবিলের ক্যাপশন দেওয়া থাকবে এরকম যে টেবিল 2 কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্টস ইন স্ল্যাবস। ঠিক আছে, আচ্ছা। সো যদি ক্যাপশন দেওয়া নাও থাকে তাও কিন্তু আমরা এখানে দেখেই সহজেই বুঝতে পারছি। দেখেন প্রত্যেকটা লোডে কিন্তু ডিএল দেওয়া আছে, তাই না? ডিএল, তার মানে ডেড লোড পজিটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট। সো 0.9 এর জন্য ডেড লোড বা পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট কত? CADL, এটা কত? 0.033। আবার 0.95 এর জন্য CADL হচ্ছে 0.030। দেখেন এখানে কিন্তু এখানে ডিফারেন্স 5 ঘর, আবার এখানে ডিফারেন্স কত? মাত্র 3 ঘর। 0.030, 031, 032, এরপরে কি 033। সো যেহেতু ডিফারেন্সটা দুই ধরনের, সো এখানে আমরা আসলে মুখে মুখে করতে পারবো না, এটাকে অবশ্যই ইন্টারপোলেশন করে করতে হবে। সো আমি এখন দেখাবো যে কিভাবে ইন্টারপোলেশন করে একটা মান আমরা বের করতে পারি, বা এটাকে আমরা বলবো লিনিয়ার ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন বেশ কয়েক ধরনের হয়, যেমন কার্ভিলিনিয়ার হয়, লিনিয়ার হয়, তারপরে এক্সট্রাপোলেশন হতে পারে। সো এগুলো আপনার নিউমেরিক্যাল টেকনিক্সে হয়তো দেখে এসেছেন। সো আমরা এখন করবো হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। ঠিক আছে, ওকে। লিনিয়ার ইন্টারপোলেশনটাকে আমরা অনেকটা এইভাবে চিন্তা করতে পারি। ধরেন যে কোনো একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে একটা সরল রেখা, একটা গ্রাফ, এবং সেখানে কয়েকটা পয়েন্টে আমাদের মান দেওয়া আছে। এই পয়েন্টে মান দেওয়া আছে, এই পয়েন্টে মান দেওয়া আছে, তারপর হচ্ছে এই পয়েন্টে মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মান দরকার হচ্ছে এই পয়েন্টের জন্য, অর্থাৎ এখানে তো সরাসরি মান দেওয়া নেই, তাই না? সো এটা আমরা কি করি? আমরা গ্রাফ থেকে এভাবে রেখা টেনে আমরা মানটা বের করি। সো লিনিয়ার ইন্টারপোলেশনটা অনেকটা এরকম, অর্থাৎ যখন গ্রাফটা একটা সরল রেখার মতো, তখন আমরা কিভাবে দুইটা মানের একটা মধ্যবর্তী মান বের করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টারপোলেশন করব কার কার মধ্যে? 0.95 এর জন্য 0.03, আর 0.9 এর জন্য হচ্ছে 0.033। তাহলে 0.91 এর জন্য কত হবে সেটাই, এই দুইটার মধ্যে আমরা ইন্টারপোলেশন করব, এই দুইটা মানের মধ্যে, এইটা আর হচ্ছে এইটা। দেখেন এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। সো 0.95 এর জন্য এত এবং 0.9 এর জন্য এত, এটা আমরা দেখলাম। সো যেটা করব সেটা হচ্ছে আমরা ডিফারেন্সটা বের করব, যে 0.9 থেকে যখন আমরা 0.91 এর দিকে যাচ্ছি তখন আসলে ডিফারেন্সটা কত হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.05 ডিফারেন্সের জন্য কোএফিসিয়েন্টের ভ্যালুতে ডিফারেন্স হচ্ছে কত? 0.003। এই যে এখান থেকে এটা বিয়োগ করলে 0.003 আসবে। ঠিক আছে, সো 0.05 এর জন্য, অর্থাৎ এইদিকে প্যানেল রেশিওর মান 0.05 ডিফারেন্সের জন্য এই কোএফিসিয়েন্টের ভ্যালুতে ডিফারেন্স কত? 0.003। এটা আমরা দেখতেই পাচ্ছি। অতএব 1 এর জন্য ডিফারেন্স কত? ঐকিক নিয়ম। এবং 0.91, অর্থাৎ আমরা যেটার জন্য বের করতে চাচ্ছি 0.91, এটাকে আমরা 0.95 এর সাপেক্ষেও চিন্তা করতে পারি, আবার 0.90 সাপেক্ষেও চিন্তা করতে পারি। সো এখানে আমরা 0.90 এর সাপেক্ষে চিন্তা করছি।
তার মানে 0.9 থেকে 0.91, অর্থাৎ 0.01 ডিফারেন্সের জন্য কোএফিসিয়েন্টের ভ্যালুতে ডিফারেন্স কত হবে তাহলে? এত। ঐকিক নিয়ম। তাহলে আমরা ডিফারেন্সটা পেয়ে গেলাম। স্যার এখন হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমরা 0.995 থেকে 95 এর সাথে চিন্তা করতাম তাহলে তো ভ্যালুটা কি সেম আসতো? না, কখনোই সেম আসবে না। 0.95 এর সাপেক্ষে চিন্তা করলে তখন এখানে ডিফারেন্স কত হইতো? 0.95 থেকে 0.91 এর ডিফারেন্স কত? 0.04, তাই না? সো 0.04 এর জি জন্য স্যার, জি ডিফারেন্সটা স্যার। তখন একটু বেশি আসতো এখানে, ঠিক আছে? ওটা আমি বলছি স্যার সেক্ষেত্রে আমি। ওকে, সো তাহলে এখন আমরা ডিফারেন্সটা পেয়ে গেলাম, তাই না? এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে 0.9 যেহেতু আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি, 0.90 বা 0.9 যাই হোক, সো 0.9 থেকে 0.95 এর দিকে গেলে এই কোএফিসিয়েন্টের মান কি বাড়ে না কমে, এটা খেয়াল করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 0.9 থেকে 0.95 এর দিকে গেলে কি কোএফিসিয়েন্টের মানটা কি হয়? হ্রাস পায়, কমে যায়, তাই না? জি স্যার। তার জি মানে কি স্যার, একটা, কমতেছে। তার মানে এই ডিফারেন্সটা আসলে বিয়োগ করতে হবে, তাই না? 0.91 এর জন্য যখন বের করছি তখন তো আমরা কি 0.9 থেকে 0.95 এর দিকেই যাচ্ছি। তার মানে একটা নির্দিষ্ট মান বিয়োগ করতে হবে বা কম হবে। কম হওয়া মানে কি? বিয়োগ করা। সেই কারণে দেখেন আমরা 0.9 এর জন্য যে মান 0.033, সেই মান থেকে আমরা এই ডিফারেন্সটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মোমেন্ট কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এখন যদি আমরা সাপোজ 0.95 এর জন্য চিন্তা করতাম, সে কথার কথা, অর্থাৎ এখানে যদি 0.95 থেকে ডিফারেন্স বের করতাম তাহলে আমরা কি করতাম? তখন আমরা দেখতাম যে হ্যাঁ 0.95 থেকে 0.9 এর দিকে আসলে আসলে কি হয়, এই কোএফিসিয়েন্টটা কিন্তু বৃদ্ধি পায়, তাই না? অর্থাৎ এই দিকে কমলে এই দিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তখন আমরা এখানে যে ডিফারেন্সটা পাইতাম ওইটা আমরা এইটার সঙ্গে যোগ করতাম, দ্যাটস ইট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এইভাবে আমরা আর কি ইন্টারপোলেশন করতে মানে করে যে কোনো মান আমরা বের করতে পারি, মধ্যবর্তী যে কোনো ভ্যালু বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের CADL হচ্ছে 0.0324। তাহলে আমরা CA পজিটিভ ডেড লোড, এটা আমরা পয়েন্ট লিখলাম 0.0324, এবং এখানে কিন্তু দেখেন কোএফিসিয়েন্ট ইনটু লোড ইনটু স্প্যানের স্কোয়ার, যেহেতু শুধুমাত্র ডেড লোডের জন্য বের করছি মোমেন্ট, তাই এখানে অবশ্যই ডেড লোড দিয়ে গুণ হবে। এবং আমাদের ডেড লোড কত ছিল? ফ্যাক্টরড ডেড লোড হচ্ছে 90 PSF, ঠিক আছে? 90 দিয়ে গুণ হইলো। আর যেহেতু শর্ট ডিরেকশন বরাবর, তাই শর্ট ডিরেকশনের স্প্যান লেন্থ দ্বারা গুণ হবে, ক্লিয়ার স্প্যান দ্বারা গুণ হবে, খুবই স্বাভাবিক। আর 12 দিয়ে গুণ করে আমরা পাউন্ড ইন্টু ফিট থেকে পাউন্ড ইন্টু ইঞ্চিতে নিয়ে গেলাম। আচ্ছা, এরপর আসবে MA পজিটিভ লাইভ লোড। এটা খুব সিম্পল, তাহলে CA পজিটিভ লাইভ লোড ইন্টু স্প্যানের স্কোয়ার, LA স্কোয়ার। এখন CA পজিটিভ লাইভ লোড বা CA লাইভ লোড যাই বলি, এটা আমরা কোত্থেকে পাবো? এটা আমরা পাবো হচ্ছে 3 নাম্বার টেবিল থেকে। লাইভ লোডের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট, এই টেবিলের ক্যাপশন হচ্ছে এরকম যে টেবিল কোএফিসিয়েন্ট ফর ডেড লোড, সরি, কোএফিসিয়েন্ট ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট ইন স্ল্যাবস। ওকে, তাহলে এখানে 0.9 প্যানেল রেশিওর জন্য CA লাইভ লোড এটা কত? এটা হচ্ছে 0.039। আবার 0.95 এর জন্য CA লাইভ লোড কত? 0.035, তাই না? 0.039, 0.035, ডিফারেন্স কত ঘর? 4 ঘর। সো এখানে আবারও ইন্টারপোলেশন করতে হবে। সো আমি যে নিয়মটা একটু আগে দেখালাম ওই একই নিয়মে সবাই ইন্টারপোলেশন করে এখানে মানটা মিলাই নেবেন। এই CA লাইভ লোড এটার মান আসবে হচ্ছে 0.0382, এটা সবাই মিলাই নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে লাইভ লোড 160, অর্থাৎ ফ্যাক্টরড লাইভ লোড 160 আমরা পেয়েছি এর আগে, এন্ড স্প্যানের স্কোয়ার। তাহলে এই দুইটা মোমেন্ট যখন যোগ করব তখন আমরা টোটাল পজিটিভ মোমেন্ট, অর্থাৎ টোটাল MA পজিটিভ বা শর্ট ডিরেকশন বরাবর মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট আমরা পেয়ে যাব।
ঠিক আছে? তাহলে এখন আমাদের বের করতে হবে কি, খুব স্বাভাবিকভাবেই এম বি পজিটিভ, তাই না? এটা আমরা বুঝতেই পারছি। সো এম বি পজিটিভ যদি বের করতে হয় তাহলে আবারও সেই দুই ধাপে বের করতে হবে, অর্থাৎ এম বি পজিটিভ ডেড লোড এবং এম বি পজিটিভ লাইভ লোড। এখানে আমরা একই কাজ করছি, এই যে এম বি পজিটিভ ডেড লোড এবং এম বি পজিটিভ লাইভ লোড। তাহলে এম বি পজিটিভ ডেড লোড এটা হবে কি, অবশ্যই সিবি ডেড লোড, তাই না? ইন্টু ডেড লোড ইন্টু এল বি স্কোয়ার। কারণ এখন যেহেতু আমরা লং ডিরেকশন বরাবর মোমেন্ট বের করছি, তাই এখানে এল বি স্কোয়ার দ্বারা গুণ হবে। তাহলে একইভাবে আমরা এটা মিলাবো, আমি জাস্ট দেখাই দিচ্ছি একটু। ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট আমরা সবসময় 2 নাম্বার টেবিল থেকে পাবো, দ্যাট মিনস এইটা, দিস ওয়ান। সো 0.9 এর জন্য সিবি ডেড লোড হচ্ছে 0.022, আর 0.95 এর জন্য সিবি ডেড লোড হচ্ছে কত, 0.024। সো 0.022 এবং 0.024 এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করলে আমরা পেয়ে যাব, আমরা পাবো হচ্ছে 0.0224, ওই দুইটার মাঝামাঝি আছে, আমরা দেখেই বুঝতে পারছি। একইভাবে আমরা এখন সিবি লাইভ লোড বের করব। তাহলে লাইভ লোড কোএফিসিয়েন্ট কোত্থেকে পাবো, 3 নাম্বার টেবিল থেকে পাবো। লাস্টের টেবিল, দ্যাট মিনস এই যে 0.9 এর জন্য হচ্ছে কত, 0.026, আর 0.95 এর জন্য কত, 0.029। সো এই যে 26 এবং 29 এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করতে হবে। সো ইন্টারপোলেশন করলে আমরা মান পাবো হচ্ছে 0266, এই মানটা আমরা পাবো। এটা সবাই মিলাই নেবেন আজকে, ওকে? সো ঠিক আছে, তাহলে আমরা টোটাল এমবি পজিটিভ এটা আমরা পেয়ে গেলাম, এইটা আর এইটা যোগ করে, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস প্রান্তের দুইটা নেগেটিভ মোমেন্ট বের করা হয়ে গেল, এরপর হচ্ছে মিড স্প্যানের দুইটা পজিটিভ মোমেন্টও বের করা হয়ে গেল। বাকি আছে কে, বাকি আছে হচ্ছে শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস প্রান্তে দুইটা নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা মোমেন্ট আসলে বাকি আছে, বাকি সবই বের করা হয়ে গেছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য এসিআই কোড, ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট হচ্ছে করেসপন্ডিং পজিটিভ মোমেন্টের 1/3 বা 1/3। কেমন দেখি আমরা, যেমন এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস এজ, সংক্ষেপে ডিসিই। সো অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট, শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট এটা কত হবে, শর্ট ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্টের 1/3, অর্থাৎ এম এ পজিটিভের 1/3। আমরা এম এ পজিটিভ এর আগের ধাপে পেয়েছি, এম এ পজিটিভ হচ্ছে 46,000 সামথিং। সো এখানে ওইটার 1/3 হবে, এই যে 46,000 এর 1/3, যা হয় তাই। আবার একইভাবে এম বি নেগেটিভ ডিসকন্টিনিউয়াস এজ, এটা হচ্ছে 1/3 অফ এম বি পজিটিভ, অর্থাৎ লং ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্টের 1/3। আমরা লং ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্ট কত পেয়েছি, 38,000। এখানে ওই 38,000 সামথিং এর 1/3। সো এই মোমেন্ট গুলাকে আমরা এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে ঠিক এইভাবে দেখাবো। কারণ যদি আমরা এখানে মানে মোমেন্টের চিহ্নের মতো করে দেখাই, অর্থাৎ আমি একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবে দেখাইলে হবে কি, আমরা আসলে বুঝতে পারবো না যে কোন মোমেন্ট শর্ট ডিরেকশন বরাবর আর কোন মোমেন্ট লং ডিরেকশন বরাবর, এটা আমরা বুঝতে পারবো না। সো এটা বোঝার জন্য আমরা আগে আমরা স্ল্যাবের প্যানেলটাকে আগে আবারও ড্র করব, এবং এমন ভাবে ড্র করব যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি সঙ্গে সঙ্গে দেখা মাত্রই যে কোনটা শর্ট ডিরেকশন আর কোনটা লং ডিরেকশন। দেখেন, একটা ছোট করে আঁকানো আর একটা কি বড় করে আঁকানো, এবং এই দুইটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, এই দুইটা। সো এখানে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, তার মানে আমরা শর্ট ডিরেকশন বরাবর মোমেন্টকে দেখাবো হচ্ছে এই ডিরেকশনের প্যারালাল অ্যারো সাইন দিয়ে, ঠিক আছে? যেমন এইটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর
কন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট, এটা আমরা পেয়েছি এত। আবার দেখেন শর্ট ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্ট, এটা হচ্ছে 46,000 দিস ওয়ান। আবার শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট, এটা হচ্ছে 15,000 সামথিং। এই যে আমরা একটু আগে পাইলাম। তাহলে শর্ট ডিরেকশন বরাবর এই তিনটা মোমেন্ট আমরা এভাবে দেখাইলাম। এরপর হচ্ছে লং ডিরেকশন বরাবর। সো লং ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের, এই যে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত। সো কন্টিনিউয়াস প্রান্ত যেখানে অবস্থিত সেইখানে লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট কত? 63,000, অর্থাৎ এমবি নেগেটিভ। এই যে আমরা পেয়েছি এমবি নেগেটিভ 63,000। ওকে, তাহলে একইভাবে আমরা লং ডিরেকশন বরাবর মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট এবং লং ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট, আমরা মোট 6 রকম মোমেন্ট দেখিয়ে দিলাম। এখানে মাইনাস না দিলেও চলবে, এখানে মাইনাস আমি এই জন্য দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে সাপোর্টে সবসময় নেগেটিভ মোমেন্ট আসে, এখানে মাইনাস না দিলেও হবে। আচ্ছা হ্যাঁ বলেন, কার কি কোশ্চেন? স্যার এটাই ছিল স্যার। আচ্ছা ওকে, তাহলে মোমেন্ট ক্যালকুলেশনের পর ডেপথ চেক অ্যাজ ইউজুয়াল। ওকে, তাহলে এটা আমি আর কিছুই বলবো না, এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছিলাম খুব ভালো মতো। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের এখন আইডিয়া আছে। হোয়াট ইজ ফাই, হোয়াট ইজ রো, হোয়াট ইজ বি, উই নো দ্যাট। সো এখানেও যেহেতু 1 ফিট স্ট্রিপ নিয়ে ডিজাইন করছি, তাই এখানেও স্মল বি এর মান 12 ইঞ্চি বা 1 ফিট। তাহলে আমরা ডেপথ চেক করব। ডেপথ চেক করে এখানে দেখা যাচ্ছে যে ডি রিকোয়ার্ড মাত্র 2.63 ইঞ্চি, যেখানে কিনা ডি প্রোভাইডেড দেওয়া আছে 4.75 ইঞ্চি, অর্থাৎ এটা দরকারের থেকে বেশি দেওয়া আছে। এই যে দরকার থেকে বেশি দেওয়া আছে। সো ওকে স্যার এটা কোথায় দেওয়া আছে স্যার? মানে এটা আমরা পাইলাম কোথা থেকে 4.75 ইঞ্চি? আচ্ছা, এটা আমরা অলরেডি প্রোভাইড করেছি। দ্যাট মিন্স আমরা থিকনেস দিয়েছি কত? 6 ইঞ্চি। এখান থেকে আমরা ক্লিয়ার কভার বাদ দিয়েছি, আবার এখান থেকে বারের ডায়ামিটার বাদ দিয়েছি। সো এইটাও একটা প্রসিডিওর। আবার আমরা চাইলে ওয়ান ওয়ে স্ল্যাবের মতো ঠিক আগের ক্লাসে আমরা যেভাবে করেছি, দ্যাট মিন্স টোটাল থিকনেস থেকে যদি 1 আমরা বাদ দেই, 1 ইঞ্চি বাদ দেই, তাহলে আমরা কত পাই? আমরা কি পাই? আমরা ইফেক্টিভ ডেপথ পেয়ে যাই, তাই না? এটা আমি ব্যাখ্যা করেছিলাম কিন্তু ডিটেলসে। সো আমরা ওইভাবে করতে পারি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আগের বার আমরা টোটাল থিকনেস থেকে 1 বাদ দিয়েছিলাম, সো এখানে আমরা একই কাজটাই করব। ঠিক আছে, এখানে এটা করার দরকার নাই। এখানে 6 মাইনাস 1 তাহলে কত হবে? 5 ইঞ্চি। 5 ইঞ্চি হচ্ছে আমরা দিয়েছি ইফেক্টিভ ডেপথ স্ল্যাবের। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে থিকনেস বের করেছি আমরা, এরপরে আমরা লোড ক্যালকুলেশন করলাম, তারপরে ওই লোডের জন্য যে মোমেন্ট আসে সেটা আমরা ক্যালকুলেশন করলাম। মোমেন্ট ক্যালকুলেশনের পর ডেপথ চেক, এবং এরপরে হচ্ছে স্টিল ক্যালকুলেশন। এখানে একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে যে মোমেন্ট আমরা দিব এটা হচ্ছে 6টা মোমেন্টের মধ্যে যেটা সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে বড় সেটা দিয়ে আমরা ডেপথ চেক করব। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আমি বলি যে ডেপথ চেক করার জন্য এই ইকুয়েশন যখন ব্যবহার করব তখন ইউনিট নিয়ে খুবই সাবধান, কারণ একক যদি দুই দিকে দুই রকম হয় তাহলে আমরা যে ডি পাবো ওই ডি এর আসলে কোনো অর্থ থাকবে না। যেমন ফর অ্যান এক্সাম্পল, এখানে এফ ওয়াই এর মান বসানো হয়েছে 60 কেএসআই, কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তাই না? অর্থাৎ কিপস আছে, ইঞ্চি আছে। এই ইউনিটের মধ্যে কি কি আছে? কিপস আছে এবং ইঞ্চি আছে। আবার এটা বসানো হয়েছে ইঞ্চিতে। তার মানে মোমেন্ট যখন বসাতে হবে তখন সেটা কিন্তু কিপস এবং ইঞ্চিতে বসাতে হবে অবশ্যই। সো আমরা এখানে পেয়েছি পাউন্ড ইন্টু ইঞ্চি, তাহলে এটাকে যদি আমরা কিপস ইন্টু ইঞ্চিতে কনভার্ট করি তাহলে কত পাবো? 1 কিপস ইজ ইকুয়াল টু 1000 পাউন্ড। অর্থাৎ পাউন্ড থেকে যদি আমরা কিপসে নিতে চাই বা কিলো পাউন্ড নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 75.623 কিপস ইন্টু ইঞ্চি। দেখেন এখানে সেটাই কিন্তু লেখা হয়েছে, এত কিপস ইন্টু ইঞ্চি। তাহলে এই দিকেও থাকলো কিপস এবং ইঞ্চি, এবং এই দিকেও থাকলো কি? কিপস এবং ইঞ্চি, কেএসআই।
সো ইউনিট খুবই কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, সো স্টিল ক্যালকুলেশন করার সময় যে দুইটা ইউনিভার্সাল ফর্মুলা আমরা ব্যবহার করি, এই দুইটা ফর্মুলা সম্পর্কে আমি ইন ডিটেলস গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। সো আমি এই ক্লাসে আর কিছু বলছি না। তাহলে আমরা সবাই জানি যে আইটারেশনের মাধ্যমে আসলে স্টিলের পরিমাণটা বের করতে হয়, তাই না? সো এখানে যেহেতু মোমেন্ট আমরা পেয়েছি টোটাল কয় রকম? 6 রকম। 1 2 3 4 5 6, 6 রকম মোমেন্ট আমরা স্যার পেয়েছি। তার মানে 6 রকম মোমেন্টের জন্য স্টিল কয় রকম হবে? 6 রকম। বা আমরা বলতে পারি যে 6 ধরনের মোমেন্টের জন্য স্টিলের স্পেসিং হবে 6 ধরনের। সো আমরা এখন এক এক করে 1 বাই 1 আমরা বের করব। সো প্রথমে আমরা বের করছি শর্ট ডিরেকশন বরাবর। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আইটারেশনের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। গত ক্লাসে স্যার আমরা হচ্ছে প্রথমে আপনি যেটা করাইছিলেন যে ইন্টেরিয়র সাপোর্টে আমরা প্রথমে আইটারেশন করছি, এটা কি স্যার আগে পরে করলে তো কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই, মানে একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা জি স্যার এটাই। আচ্ছা, তো প্রথমে আমরা শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ প্যারালাল টু দ্য শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিল ক্যালকুলেশন করব, দেন লং ডিরেকশন। সো শর্ট ডিরেকশন বরাবর দুইটা স্ট্রিপ থাকে, এটা আমি আলোচনাতে পরে আসছি। অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর এবং লং ডিরেকশন বরাবর দুইটা করে স্ট্রিপ থাকে একটা স্ল্যাবের। একটা হচ্ছে মিডল স্ট্রিপ আর একটা হচ্ছে কলাম স্ট্রিপ। সো হোয়াট ইজ মিডল স্ট্রিপ অ্যান্ড হোয়াট ইজ কলাম স্ট্রিপ, এটা আমি পরে আসছি। সো প্রথমে আমরা স্টিল ক্যালকুলেশন শুরু করছি মিড স্প্যানে। এটা যে কোনো অন্য কোনো কন্টিনিউয়াস প্রান্ত বা ডিসকন্টিনিউয়াস প্রান্ত দিয়ে শুরু করলেও হবে, সমস্যা নেই। সো মিডল স্ট্রিপের মিড স্প্যানে আমরা স্টিল ক্যালকুলেশন শুরু করছি। তাহলে আমরা একইভাবে প্রথমে মোমেন্টের পরিমাণটা আগে লিখলাম যে শর্ট ডিরেকশনের মিড স্প্যানে মোমেন্ট কত আসছে। শর্ট ডিরেকশনের মিড স্প্যানে মোমেন্ট কত আসছে? 46,000 সামথিং। এই যে শর্ট ডিরেকশনের মিড স্প্যানে, অর্থাৎ এই যে এই মোমেন্টটা, এটা কত? 46,000 সামথিং। এই মোমেন্টের জন্য এখন আমরা স্টিল বের করব। ওকে ফাইন। তাহলে আইটারেশন নিয়ে আমি গত ক্লাসে ডিটেলস অনেক কথাবার্তা বলেছিলাম যে হোয়াট ইজ আইটারেশন, এবং আমরা আইটারেশনের অ্যাকুরেসি কিভাবে বাড়াতে পারি কমাতে পারি, অনেক কথা হয়েছিল। সো আমরা গত ক্লাসে দুইটা ট্রায়াল দিয়ে আমরা বের করেছিলাম এবং এখানেই শেষ করে দিয়েছিলাম, তাই না? দেখেন এই ক্লাসে কিন্তু 3টা ট্রায়াল আমরা দিয়েছি এবং এখানে আমরা বুঝতে পারছি যে 3 নাম্বার ট্রায়ালে এসে দেখেন এই এ এর মান এবং এ এর মান, অর্থাৎ ডেপথ অফ স্ট্রেস ব্লক স্মল এ, এই স্ট্রেস ব্লকের ডেপথের মান কিন্তু আসলে মিলে গেছে, এখানেও যা এখানেও তাই। দ্যাট মিনস এখানে আইটারেশনটা আসলে শেষ হয়ে গেছে। তাহলে আইটারেশনের আউটপুট কি? আউটপুটটা হচ্ছে স্টিলের এরিয়া 0.186 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটা হচ্ছে আমাদের আউটপুট। আর আরেকটা আউটপুট হচ্ছে ডেপথ অফ স্ট্রেস ব্লক এ ইজ ইকুয়াল টু 0.273 ইঞ্চি। এখানে দেখেই বুঝতে পারতেছেন যে যদি কেউ দুইটা ট্রায়াল দিতেন বা আমরা যদি দুইটা ট্রায়াল দিতাম তাহলেও কিন্তু আমরা একই রেজাল্ট পাইতাম। রেজাল্টে কোনো ভ্যারিয়েশন আসছে? আসে নাই কিন্তু। সো এই কারণে আমি সবাইকে বলবো যে সবসময় পরীক্ষার সময় যে কোনো পরীক্ষাতে দুইটা ট্রায়াল দিবেন এবং অ্যান্সার নিবেন কোনটা? এই যে এস এইটা, এবং লাস্টে যে আমরা এটা বের করব এইটা। ওকে, ঠিক আছে। তাহলে স্ল্যাবের স্টিল আমরা সবসময় ইঞ্চি স্কোয়ার পার ফিট এই ইউনিটে বের করে থাকি। ওকে, সো এখানে আসলে আমার বলার কিছুই নাই, এটাও আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছি যে কিভাবে আমরা আসলে 12 মিলিমিটার বারের স্পেসিং বের করতে পারি। ইঞ্চি স্কোয়ার পার ফিট থেকে আমরা স্পেসিং কিভাবে বের করতে পারি এটা আমরা আলোচনা করেছিলাম। সো এইভাবে আমরা বের করব এবং এখানে যে স্পেসিংটা আসে এটা আমরা রেখে দিব, এটা ফাইনালাইজ আমরা পরে করব, এখন না। তাহলে যা আসে সেটা আমরা রেখে দিলাম 12.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, তাহলে শর্ট ডিরেকশনের মিড স্প্যানে হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা সাপোজ কন্টিনিউয়াস প্রান্তে আমরা স্টিল ক্যালকুলেশন করছি।
অর্থাৎ শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত। দ্যাট মিনস এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, এর কন্টিনিউয়াস প্রান্ত কোনটা? দিস ওয়ান, এইটা। ঠিক আছে, তাহলে শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট কত? 75,000 সামথিং। সো এই 75,000 এই মোমেন্টের জন্য আমরা এখন স্টিল বের করব। ওকে, তাহলে আমরা মোমেন্ট আগে লিখলাম 75,000 পাউন্ড ইন্টু ইঞ্চি। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা আইটারেশনটা একবার করে ফেলেছি, সো এটা বারবার করার দরকার নাই। প্রথম আইটারেশন থেকে আমরা একদম লাস্টের স্টেপে যে এ এর মানটা পেয়েছি, ওই এ এর মানটাই আমরা এখন ব্যবহার করব সরাসরি। সো যেহেতু এখন এ এর মান আমাদের জানাই আছে, তাই এখন তো আর আইটারেশন করার কোনো দরকারও নাই, তাই না? এক নাম্বার ইকুয়েশনে যদি আমরা এই মোমেন্ট এবং এ যদি প্রত্যেকটা মান আমরা বসাই দেই, তাহলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এস, স্টিল এরিয়া। ওকে, তাহলে নাম্বার 1 ইকুয়েশনে আমরা বসাই দিলাম সমস্ত ভ্যালু। এখানে আমি আবারও বলছি, যখনই যোগ বিয়োগ গুণ ভাগ করবেন কোনো সমীকরণের মাধ্যমে, তখন ইউনিট কিন্তু খুবই সাবধান। যেমন এখানে 60 KSI, তাই কিন্তু এখানে 75.6 কিপস ইনটু ইঞ্চিতে বসানো হয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনারা 75,000 বসান তাহলে কিন্তু টোটালটাই ভুল হবে। ঠিক আছে, যদি এখানে 75,000 বসান উপরে, তাহলে নিচে কত বসাইতে হবে? 60,000 PSI তে বসাতে হবে। 60,000। রাইট। সো একইভাবে আমরা স্যার 4.75 টা একটু স্যার, যে ডির ভ্যালুটা। আচ্ছা, এটা হচ্ছে ডি প্রোভাইডেড, অর্থাৎ আমরা যে ইফেক্টিভ ডেপথ প্রোভাইড করেছি। আমি আবারও বলছি যে আমরা স্ল্যাবের স্যার আমাদের 5 হবে তাহলে তো স্যার, যেহেতু আমরা ওইখানে 1 ইঞ্চি ধরছিলাম, মাইনাস করছিলাম। 1 ইঞ্চি মাইনাস করলে 5 হবে। আমরা স্ল্যাবের থিকনেস প্রোভাইড করেছি কত? প্রোভাইডেড থিকনেস 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তাই সেখান থেকে আমরা ক্লিয়ার কভার এবং বারের ডায়ামিটার বাদ দিয়ে 4.75 ইঞ্চি পেয়েছি। এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ বা ডি প্রোভাইডেড। 4.75 ইঞ্চি ব্যবহার করলেও হবে এখানে, বা এখানে আমি যেটা বললাম একটু আগে যে 5 ইঞ্চি ব্যবহার করতে হবে, সেটা করলেও হবে। এবং আমরা একইভাবে 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং বের করব এবং আমরা এটা রেখে দিব এভাবে। আচ্ছা, তো কন্টিনিউয়াস প্রান্ত হয়ে গেল। এরপর হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্ত, অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট। দ্যাট মিনস দিস ওয়ান, এইটা। এখন দেখেন, যদি এই প্যানেলটা এমন হইতো যে এর দুইটা প্রান্ত আসলে কন্টিনিউয়াস বা দুইটা প্রান্তই কি ডিসকন্টিনিউয়াস, তাহলে কিন্তু আসলে স্টিল ক্যালকুলেশনটা কিন্তু 3 বার না করলেও চলতো, তাই না? কারণ সেখানে এইটা এবং এইটা কিন্তু আমরা একই মোমেন্ট পাইতাম, তাই না? সো কেস 4 এ হচ্ছে সবচাইতে ক্যালকুলেশন বেশি। কেস 4 এ মোট 6 রকমের মোমেন্ট আসে। অন্যান্য কেসে কিন্তু মোমেন্ট একটু কম আসবে, দেখা যাচ্ছে 4 রকম বা সর্বোচ্চ 5 রকম মোমেন্ট। ওকে, সো শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের আমরা মোমেন্ট পেয়েছি এত 15,000 সামথিং। সো এই 15,000 এর জন্য আমরা এখন স্টিল ক্যালকুলেশন করছি। তাহলে ডিসকন্টিনিউয়াস এজ মোমেন্ট লিখলাম এত, এবং এ এর মান ঠিক আমরা আগের মানটা আবারও ব্যবহার করছি একইভাবে 0.273 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্টিল পেয়ে গেলাম এত, এবং এখান থেকে আমরা 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং একটা বের করলাম কত? 38 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমরা এভাবে রেখে দিলাম। সো শর্ট ডিরেকশন বরাবর স্টিল ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা আসছি লং ডিরেকশন বরাবর। সো লং ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যানে মোমেন্ট কত আমরা একটু দেখে আসি। লং ডিরেকশনের মিড স্প্যানের মোমেন্টটা হচ্ছে, যেটা হচ্ছে লং ডিরেকশন। দ্যাট মিনস লং ডিরেকশন বরাবর মিড স্প্যানের মোমেন্ট হচ্ছে 38,000 সামথিং, পজিটিভ মোমেন্ট আর কি। সো এই 38,000 এই মোমেন্টের জন্য এখন আমরা ক্যালকুলেশন করব। এই যে 38,000 এবং এ এর মান সবসময় আমরা প্রথম স্টেপে যেটা পেয়েছি ওটাই ধরবো। তাহলে আমরা স্টিলের এরিয়া পেয়ে গেলাম। এবং এখানে দেখেন যে আমরা ধরে নিচ্ছি যে আমরা লং ডিরেকশন বরাবর 10 মিলিমিটার বার ব্যবহার করব। ঠিক আছে,
অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর যেহেতু লোডটা একটু বেশি ডিস্ট্রিবিউট হয় এবং হেভি মোমেন্টটাও একটু বেশি, সে কারণে ওখানে আমরা 12 মিলিমিটার বার দিয়েছি। আর লং ডিরেকশন বরাবর আমরা একটা সাইজ আমরা কম বার ব্যবহার করছি, অর্থাৎ আমরা 10 মিলিমিটার বার ব্যবহার করছি। এখানে যে 12 মিলিমিটার বার ব্যবহার করলে হবে না তা কিন্তু না, হবে। আমরা 10 মিলিমিটার বার ব্যবহার করছি, দ্যাটস ইট। সো স্যার 10 মিলিমিটার বারের জন্য 10 মিলিমিটার বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার। সো এটার জন্য আমরা ঠিক এই ঐকিক নিয়মে আমরা বের করে ফেলবো স্পেসিং। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা 12 ইনটু যেন কেন করলাম স্যার, ভুলে গেছি এটা। 0.11 ডিভাইডেড বাই 1। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা কিভাবে আসলো এটা ভুলে গেছেন? না স্যার, মানে এখানে আমরা 12টা দিয়ে কেন আমরা গুণ করলাম আর কি স্যার, এটা একটু আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। এই 12, আচ্ছা দেখেন এই যে 12 ইঞ্চি স্ট্রিপ দিয়ে আমরা কাজ করছিলাম। সাউন্ড আসে না। আচ্ছা 0.155 ইঞ্চি স্কোয়ারের জন্য জায়গা বা স্পেসিং কতটুকু আছে? 1 ফিট পার ফিট। আর 1 ফিট মানে কত? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। সেই আচ্ছা 12। স্যার, এখন ঠিক আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। সো এখন আমরা আসেন লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত। সো লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তে দ্যাট মিন্স এইটা 63,000 সামথিং নেগেটিভ মোমেন্ট। এখানে মাইনাস কিন্তু না দিলেও হবে, বাট দিলে ভালো, দিলে আমি বুঝতে পারবো যে সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট আসে এটা স্টুডেন্ট জানে। ওকে, সো 63,000 এই মোমেন্টের জন্য আমরা আসেন ক্যালকুলেশন করি। 63,000, এখানে আমি আর একই ফর্মুলা তাই আর বারবার দেখাই নাই, এটা সবাই এই যে এই 1 নম্বর ফর্মুলাতে মান বসাই দিবেন এবং এখানে এএস এর মান পাওয়া যাবে এত এবং 10 মিলি বারের জন্য স্পেসিং পাওয়া যাবে এত। ঠিক আছে, আচ্ছা এরপরে বাকি আছে কি ডিসকন্টিনিউয়াস প্রান্ত। সো ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট হচ্ছে 12,000 সামথিং ছিল। এই যে লং ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট 12,000 সামথিং পাউন্ড ইনটু ইঞ্চি। সো এই মোমেন্টের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করে আমরা কত পাইলাম? 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার একইভাবে। সো এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং বের করা। ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা দেখেছিলাম যে মেইন স্টিলের জন্য ম্যাক্সিমাম স্পেসিং ছিল 3T or 18 ইঞ্চি, আর ডিস্ট্রিবিউশন বা শ্রিঙ্কেজ বারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং ছিল 5T or 18 ইঞ্চি। এখানে টু ওয়ে স্ল্যাবের সবই মেইন বার, কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের মেইন বারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং ছিল 3T or 18 ইঞ্চি, যেটা ছোট সেইটা। এখানে কিন্তু সেম হবে না। টু ওয়ে স্ল্যাবের মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে সবসময় 2 into T, অর্থাৎ 2 into স্ল্যাব থিকনেস 2T or 18 ইঞ্চি। এই দুইটার মধ্যে যেটা ছোট হয় সেটা। ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য ছিল 3T, টু ওয়ে স্ল্যাবে কত হবে? 2T। এটা সবাই মাথায় রাখবেন অবশ্যই। সো আমাদের স্ল্যাবের থিকনেস, যদিও এখানে থিকনেস কে আসলে টি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আমরা কিন্তু আসলে প্রথম স্টেপে যখন থিকনেস বের করেছি তখন কিন্তু আমরা আসলে এইচ দ্বারা আসলে প্রকাশ করেছি। সো দিস ইজ নো ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, সিম্বল আসলে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, এইচ দ্বারা সাধারণত ডেপথ প্রকাশ করা হয়, সো থিকনেস কে এইচ দ্বারা লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে 2 into T কত হবে? 6 দুগুণে কত হয়? 12, তার মানে 12 ইঞ্চি। 2T হচ্ছে 12 ইঞ্চি, আর ম্যাক্সিমাম স্পেসিং তাহলে কত হবে? একটা হচ্ছে 12 ইঞ্চি আর একটা হচ্ছে কত? 18 ইঞ্চি। এই দুটার মধ্যে যেটা ছোট সেটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং কত হবে? অবশ্যই 12 ইঞ্চি। ঠিক আছে, ওকে। তার মানে এই টু ওয়ে স্ল্যাবে এই প্যানেলের জন্য কোনো স্টিলের স্পেসিং 12 ইঞ্চি থেকে বেশি হইতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু স্পেসিং গুলোকে ফাইনালাইজ করে আসি। আমরা শর্ট ডিরেকশন থেকে শুরু করছি। শর্ট ডিরেকশনের মিড স্প্যানে আমরা পেয়েছিলাম 12.9
এটা কিন্তু ম্যাক্সিমাম স্পেসিং থেকে দেখেন বড় চলে আসছে, ম্যাক্সিমাম ছিল 12 ইঞ্চি, তার থেকে বড় আসছে, তা হবে না, তাই এটাকে আমরা 12 ইঞ্চি লিখবো, ম্যাক্সিমামটা লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে কন্টিনিউয়াস প্রান্তে 7.9 ইঞ্চি। আসলে 7.9 ইঞ্চিও যে কথা, 8 ইঞ্চিও সেই কথা। এটাকে আসলে উল্টা করে আবার মানে 7 ইঞ্চিতে আসলে না আনলেও চলবে। আমরা সবসময় জানি যে থিকনেসকে সাধারণত রাউন্ড ডাউন করতে হয়, কমাতে হয়, বাট এটা আসলে না কমালেও চলবে, কারণ 7.9 ইঞ্চি এবং 8 ইঞ্চি এই দুইটা সংখ্যার মধ্যে প্র্যাকটিক্যাল যে পার্থক্য, ডিফারেন্স আসলে খুবই নগণ্য। সো এটাকে আমরা লিখছি 8 ইঞ্চি, এবং এটা 12 ইঞ্চি থেকে কম আছে, সো নো প্রবলেম। ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ স্পেসিং আসছে 38 ইঞ্চি, এবং এটা ম্যাক্সিমাম 12 ইঞ্চি থেকে বড়, সো এটা কখনোই দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কত দিব? ম্যাক্সিমামটা দিব 12 ইঞ্চি। ওকে, লং ডিরেকশন বরাবর মিড স্প্যানে আসছে হচ্ছে 8.5 ইঞ্চি, এটা আমরা রাউন্ড ডাউন করে 8 ইঞ্চিতে নিয়ে আসছি, কারণ 8 ইঞ্চি হচ্ছে সুবিধাজনক স্পেসিং, এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। ওকে, কন্টিনিউয়াস প্রান্তে আসছে 5.2 ইঞ্চি, এটাকে আমরা দিচ্ছি 4 ইঞ্চি, এবং ডিসকন্টিনিউয়াস প্রান্তে আসছে কত? 25 ইঞ্চি, এটা ম্যাক্সিমাম থেকে বড় আসছে, ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি আসছে, সো এটা কখনোই দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কত দিব? ম্যাক্সিমামটা দিব, 12 ইঞ্চি দিব, ঠিক আছে? স্যার ওইটাতে 4 ইঞ্চি না দিয়ে যদি স্যার 6 ইঞ্চি দিতাম তাহলে কি কোনো সমস্যা ছিল? আচ্ছা, যদি এখানে 4 ইঞ্চি না জায়গায় 6 ইঞ্চি দেন, না কোনো সমস্যা নাই। এর কারণটা হচ্ছে যে স্পেসিং সাধারণত একটা নির্দিষ্ট সংখ্যা থেকে কখনো কমানো হয় না, অর্থাৎ স্পেসিং যত কমানো হবে তত কিন্তু আসলে বার ফ্যাব্রিকেশনের কস্ট বাড়তে থাকে, ঠিক আছে? সো এটা যদি কেউ কোনো ডিজাইনার যদি 6 ইঞ্চি সাজেস্ট করে, সো নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ স্পেসিং যদি 4 ইঞ্চি হয়, তার মানে এটা আসলে প্লেসমেন্ট করতে, বার প্লেসমেন্ট করতে এটা যথেষ্ট মানে ঝামেলা হয় আর কি ফিল্ডে, ঠিক আছে? সো এটা 6 ইঞ্চি হলেও কোনো সমস্যা নাই, বাট 6 ইঞ্চি থেকে বেশি দেওয়ার দরকার নেই, 6 ইঞ্চি দিলেই চলবে। বা যদি আমরা 4 ইঞ্চি ব্যবহার করি তাও কিন্তু হবে, এটা কিন্তু রং না, দিস ইজ রাইট, দিস ইজ অলসো কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা 6 রকম স্পেসিং আমরা ফাইনালাইজ করে ফেললাম। তো এখন আমরা 2 স্ল্যাবটাতে আমরা স্টিল প্লেসমেন্ট করব, কিন্তু এখানে স্টিল প্লেসমেন্ট করতে গেলে এখানে বেশ কিছু ব্যাপার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন আমি একটু আগে আমি দুইটা শব্দ বলেছিলাম, একটা হচ্ছে মিডল স্ট্রিপ আর একটা হচ্ছে কলাম স্ট্রিপ, তাই না? এই যে মিডল স্ট্রিপের মিড স্প্যান। সো মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ সম্পর্কে ডিটেলস আইডিয়া এখানে থাকতে হবে। আমি এখানে একটা ফিগার শো করেছি, দেখা যাচ্ছে ফিগারটা? জি স্যার। একটা 2 স্ল্যাবের মোমেন্ট ডিস্ট্রিবিউশন অনেকটা এইভাবে হয়। এখানে কিছু জিনিস বুঝতে হবে, যেমন এখানে আমরা খেয়াল করি যে এ নাম্বার ফিগারটাকে দেখি, দিস ওয়ান। এখানে বলা হচ্ছে কি মোমেন্টস এন্ড মোমেন্ট ভ্যারিয়েশনস ইন এ ইউনিফর্মলি লোডেড স্ল্যাব উইথ সিম্পল সাপোর্টস অন 4 সাইডস। সমস্যা নেই, সিম্পল সাপোর্ট বলে এখানে আসলে মানে মোমেন্ট 0 আসছে দুই দিকে, দেখছেন? সিম্পল সাপোর্ট বলে মোমেন্ট 0, সো ওইটা সমস্যা নেই। ফিক্স সাপোর্ট হইলেও আসলে এই ডিস্ট্রিবিউশনটা আমাদের কাজে লাগবে। সো একটু আমরা খেয়াল করি সবাই কেয়ারফুলি। এখানে দেখেন একটা স্ল্যাবের দুইটা প্যানেল দুইটা ডিরেকশন দেখানো আছে, প্যানেল তো একটাই, দুইটা ডিরেকশন, একটা হচ্ছে শর্ট ডিরেকশন, একটা হচ্ছে কি লং ডিরেকশন, তাই না? এল এ এবং কি এল বি। সো এখানে আমরা জানি যে যদি কোনো একটা বিম বা স্ল্যাবের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ইউডিএল থাকে, তাহলে সেই স্ল্যাবের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? একটা 2 ডিগ্রি কার্ভ হয়, তাই না? সো এইটা হচ্ছে সেই 2 ডিগ্রি কার্ভ। অর্থাৎ আমরা ধরেন যে এখন আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা বুঝতে চাচ্ছি, বা ধরেন যে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছি, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এই যে এরকম হবে, তাই না? নাকি এই যে 1 1 বরাবর দেখানো আছে, অর্থাৎ যেহেতু সিম্পল সাপোর্ট তাই দুই দিকে মোমেন্ট 0 দেখাচ্ছে এরা, এবং মাঝখানে কি একটা হাইয়েস্ট পজিটিভ মোমেন্ট, এবং এই হাইয়েস্ট পজিটিভ মোমেন্টকে এরা কত বলছে? এরা বলছে এম এ ম্যাক্সিমাম। এম এ অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর ম্যাক্সিমাম মোমেন্ট। ঠিক আছে, এখন একটু চিন্তা করি আমরা ঠান্ডা মাথায়, যে এই যে শর্ট ডিরেকশন বরাবর আমরা ডায়াগ্রামটা যে ড্র করলাম বা আমরা মোমেন্টটা যে নিলাম, ঠিক আছে, বা আমরা সর্বোচ্চ একটা বিশাল একটা অ্যামাউন্টের মোমেন্ট পাইলাম কত? এম এ ম্যাক্সিমাম। এখন এই মোমেন্টটা বা এই ডায়াগ্রামটা আমরা কি হুবহু একইভাবে সব জায়গাতে পাবো? অর্থাৎ এই প্যানেলটা দেখেন মাঝখানে ডায়াগ্রামটা এরকম আসছে, এটা কিন্তু মিড পয়েন্ট, এই যে এইটা এবং এইটার মিড পয়েন্ট। কিন্তু যদি আমরা এখন ডায়াগ্রামটা এইখানে ড্র করতে চাই, অর্থাৎ এইখানে মোমেন্টটা কেমন এটা দেখতে চাই, তাহলেও কি আমরা আসলে এখানে এই হাইয়েস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো? মানে না, ম্যাক্সিমাম কি মোমেন্টটা না পাবো? স্যার? পাবো না, না স্যার। কিন্তু। বা ধরেন যে এত দূর আসার দরকার নেই, এত কর্নারের দিকে আসার দরকার নেই, ধরেন যে এইখানে আমরা এইখানে ডায়াগ্রামটা ড্র করতে চাচ্ছি বা এইখানে আমরা মোমেন্টটা বের করতে চাচ্ছি এই লোকেশনে। তাহলে এই লোকেশনে যদি আমরা ডায়াগ্রাম ড্র করি, তাহলে কি আমরা একই ম্যাক্সিমাম মোমেন্ট পাবো? না স্যার। পাবো না। কতটুকু পাবো? এই না না স্যার, এখানে আমরা কতটুকু পাবো? এই লোকেশন স্যার, বরাবর কমে আমরা যাবে কতটুকু অবশ্যই। পাবো? হ্যাঁ, কিভাবে কমবে? স্যার ধরেন যে, লং ডিরেকশনেরটার সাথে আচ্ছা আমি বলি, দেখেন, অর্থাৎ এইখানে যখন আমরা মোমেন্টটা নিব তখন কিন্তু এতখানিক মোমেন্ট আমরা পাবো না, তখন মোমেন্টটা কমে যাবে, তাই না? এটা কতটুকু জি কমবে? স্যার। এটা বা এটা কিভাবে ভ্যারি করবে? এই যে সেই কার্ভটাই হচ্ছে এইটা, এইভাবে এটা ভ্যারি করবে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অর্থাৎ দুইটা কিন্তু জি দুই স্যার। জিনিস। এইটা জি এইটা স্যার, জি হচ্ছে স্যার। মোমেন্ট ডায়াগ্রাম, বাট দিস ইজ নট এ মোমেন্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে ভ্যারিয়েশন, মোমেন্টের পার্থক্য বা ভ্যারিয়েশন। অর্থাৎ জি ধরেন স্যার। যে সাপোজ যদি আমরা এইখানে ডায়াগ্রামটা ড্র করতে চাই এই লোকেশনে, তাহলে এইখানে আমরা ডায়াগ্রাম ড্র করলে আমরা মোমেন্ট পাবো কতটুকু? মাত্র এতটুকু, এই যে এতটুকু। স্যার, স্যার আমরা যে ভেরিয়েশনটা যে আমরা এখানে দেখতেছি স্যার, এটা তো লং ডিরেকশন বরাবর। তাহলে তাহলে স্যার না না, শর্ট ডিরেকশন। না না, আমি বলতেছি যে ভেরিয়েশন যেটা মানে শর্ট ডিরেকশন তো আমরা মোমেন্ট পাচ্ছি, কিন্তু স্যার যেটা বলতেছে ভেরিয়েশন স্যার, এটা তো লং ডিরেকশন না আচ্ছা, স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা যদি স্যার লং ডিরেকশনে হয়, তো স্যার এটা এই কার্ভটা স্যার, এই ভেরিয়েশনের যে কার্ভটা, এটা আমরা কিভাবে পাইছি স্যার? এটাও তো আমরা মোমেন্ট দিয়েই পাইছি নাকি স্যার? বুঝতেছি না। আচ্ছা, এখন আমি একটু বলি, ধরেন যে এইটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আমি কি বললাম যে এই ডায়াগ্রামের যে হাইয়েস্ট মোমেন্ট এটা কিন্তু সব জায়গাতে একরকম হবে না, তার মানে কি ভ্যারিয়েশন জি থাকবে। স্যার। এখন জি শর্ট স্যার। ডিরেকশন বরাবর বিভিন্ন পয়েন্টে যদি ভ্যারিয়েশন দেখাতে হয়, এরকম এইখানে এইখানে এইখানে, তাহলে সেই ভ্যারিয়েশনটা কি অবশ্যই কি লং ডিরেকশন বরাবর দেখাতে হবে না নাকি? জি স্যার। জি জি স্যার। শর্ট ডিরেকশনের ভ্যারিয়েশন তো শর্ট ডিরেকশন বরাবর দেখানো সম্ভব না, এটা অবশ্যই কি লং ডিরেকশন বরাবরই দেখাতে হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই যে আমরা যে এখানে যে মোমেন্টের ভ্যারিয়েশনটা পাচ্ছি, যে এখানে অনেক কম, এইখানে আরো কম, এইখানে আরো কম, এইটা আমরা কোত্থেকে পেয়েছি? এটাই তো আপনার কোশ্চেন ছিল। সো আমরা এই যে একটু জি আগে স্যার। যে এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো দেখে আসলাম, ঠিক আছে, এই যে এত মোমেন্ট, এই সবই তো আসলে মোমেন্ট কোএফিসিয়েন্ট, এইগুলোর মাধ্যমেই তো আমরা মোমেন্ট বের করে থাকি, তাই না? সো এই জি কোএফিসিয়েন্ট স্যার। গুলো তাহলে আমরা কোথায় পাইলাম? এটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা আমাদেরকে প্রোভাইড করছে কারা? এসিআই কোড, তাই না? জি এই স্যার। জি স্যার। টেবিলের দায় দায়িত্ব কিন্তু আমার না, যদি এই টেবিলে কোনো ভুল থাকে তার দায় দায়িত্ব কিন্তু আমার না, আমি শুধুমাত্র জি রেফার স্যার। করতে পারি যে এটা হচ্ছে এসিআই কোড থেকে আসছে। সো এখানে যদি কোনো প্রবলেম থাকে তার দায় দায়িত্ব কিন্তু এসিআই কোডের। সো এটা যেরকম জি এসিআই স্যার। কোড থেকে আসছে, সো অবশ্যই কি আমাদের যে মোমেন্টের ভ্যারিয়েশন এইটাও আমাদেরকে সাজেস্ট করছে কে? এসিআই কোড, তাই না? বুঝতে পারছেন? এবং এইটাও কিন্তু একটা 2 ডিগ্রি কার্ভ, এই যে এখানে বলাই আছে ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্সিমাম অ্যাক্রস 2 অর্থাৎ 2 বরাবর, এই বরাবর এম এ ম্যাক্সিমামের ভ্যারিয়েশন, এই যে এই মাঝখানে হচ্ছে সবচেয়ে বেশি এম এ ম্যাক্স,
আর এইটার ভেরিয়েশন হচ্ছে এইটা, এই কার্ভ। এম আই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমরা আরেকটা ফিগার দেখি আমরা। ধরেন যে এইটা হচ্ছে একই প্যানেল, ধরেন যে এইটা যে প্যানেল, এইটাও সেই একই স্ল্যাব। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে এল এ আর এইটা হচ্ছে এল বি, এখানে দেখানো নাই, এটা শর্ট আর এটা হচ্ছে লং। সো এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা লং ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট বের করব। এখানে করছিলাম শর্ট আর এখানে করব লং বরাবর। ওকে, তাহলে আমরা স্ল্যাবের একদম মাঝখানের পয়েন্টে আমরা ধরেন যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছি। তাহলে ডায়াগ্রামটা এরকম হবে, এই যে এম বি অ্যালং 2 অর্থাৎ মোমেন্ট অ্যালং 2 এবং এই সর্বোচ্চ মোমেন্ট কত হবে, এম বি ম্যাক্সিমাম, এই যে এখান থেকে এতটুকু দেখানো আছে। এখন সে একই কথা, ধরেন যে এই ডায়াগ্রামটা যদি আমরা এইখানে ড্র করতে চাইতাম, যে আমরা এই লোকেশনে আমরা মোমেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে এইখানেও যদি আমরা ড্র করতাম তাহলেও কি আমরা মোমেন্টের পরিমাণটা একই পাইতাম? পাইতাম না। কতটুকু পাইতাম? এই যে এখান থেকে এতটুকু। যদি আমরা এর একটু পাশে ড্র করতাম, এইখানেও ড্র করতাম, তাও কিন্তু আমরা মোমেন্টটা এতটা পাইতাম না। কতটুকু পাইতাম? এর থেকে কম পাইতাম। এই যে এমবি ম্যাক্সিমাম, এমবি ম্যাক্স, এই এমবি ম্যাক্স এর ভ্যারিয়েশনটা আবার হচ্ছে এইটা, এই যে ভ্যারিয়েশন অফ এমবি ম্যাক্স অ্যাক্রস 1 ওকে হোয়াটএভার। সো এত কথা আমি কেন বললাম? এত কথা বললাম মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ বোঝানোর জন্য। সো এখন আমরা আবারও এই ফিগারে ফিরে আসি। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা আমরা আরেকবার করি, বলেন তো। স্যার, যদি আমি ধরি যে শর্ট ডিরেকশন বরাবর ম্যাক্সিমাম মোমেন্ট আমরা পেতে চাচ্ছি, শর্ট তো ডিরেকশন সেক্ষেত্রে বরাবর ম্যাক্সিমাম মোমেন্ট, আচ্ছা ফাইন। হ্যাঁ, জি স্যার, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ভ্যারিয়েশন যে কার্ভটা ধরছি আর কি, 2 ইয়েটা, এটা সেক্ষেত্রে সবসময় ধরে ফিক্সডই থাকবে, মানে আমরা 2 যে মিডিলে নিয়েছি ওটা 2টা মিডিলেই থাকবে আর কি। বাট আমরা যে 1 যে সেকশনটা ধরছি ওটা হচ্ছে মানে কোথায় আমরা মোমেন্টটা পেতে চাচ্ছি ওটা আমরা মুভ করতে পারছি আর কি, এরকম কিছু। রাইট, এক্স্যাক্টলি, এটা তো আমরা মুভ করতেই পারবো এবং এটা আমাদেরকে মুভ করতে হবে। আমরা যেখানে মোমেন্ট বের করতে চাই আমাদেরকে কি সেইখানে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে, তাই না? রাইট? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে কি স্যার ওই কার্ভটা কি স্যার তাহলে ফিক্স থাকবে স্যার? ওটার সাপেক্ষে আমরা মোমেন্ট গুলা মান নিব স্যার। এই 2 জি স্যার, জি স্যার। আমরা 2 এর পরিচয়টা আরেকবার দেখি। ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্স, অর্থাৎ এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশন বা পার্থক্য বা পরিবর্তন। এটা কার পরিবর্তন? এই কার্ভটা কার পরিবর্তন দেখাচ্ছে? এম এ ম্যাক্স এর পরিবর্তন দেখাচ্ছে, ঠিক আছে? এখন সাপোজ এই কার্ভটা যদি আপনারা চিন্তা করেন যে আপনারা এই দিকে সরায় আনবেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা কার ভেরিয়েশন দেখতে পাবো। ধরেন যে কথার কথা, ধরেন যে এই লোকেশনে এই মোমেন্টটা হচ্ছে সাপোজ এম, শুধু এম, তাহলে যদি আমরা এই 2 কার্ভকে আমরা এইখানে সরায় আনি, ওকে ফাইন, তাহলে আমরা এম এর ভেরিয়েশন দেখতে পাবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ বলেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা লং ডিস্টেন্সের ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো আর কি। ম্যাক্সিমাম মোমেন্টটা আমরা সব সময় কি মানে মিড স্প্যানে পাই না নাকি? জি স্যার। কারণ দেখেন এটা কিন্তু একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের দুই সাইডে 0 হচ্ছে এবং মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম, জি ঠিক স্যার। আছে? এবং সেই ম্যাক্সিমামটারই আবার ভ্যারিয়েশন হচ্ছে এইটা। যদি আমরা ডানে বায়ে সরাই, যদি ডায়াগ্রামটা এখানে না করে এখানে ড্র করি, তাহলে তার ভ্যারিয়েশনটাই হচ্ছে আবার এইটা। দুইটাই 2 ডিগ্রি কার্ভ, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন সবাই। এখন এই যে আমি বলতেছি বারবার যে এইখানে ডায়াগ্রাম ড্র করলে ম্যাক্সিমামটা পাচ্ছি, আবার যদি ডায়াগ্রামটা এইখানে ড্র করি তাহলে একটু কম পাচ্ছি। এখন মিডল স্ট্রিপটা হচ্ছে ওই স্ট্রিপ বা ওই জায়গা যে জায়গার মধ্যে আমরা সবসময় এম এ ম্যাক্সিমামটা পাবো। এখন আপনারা বলতে পারেন যে এম এ ম্যাক্সিমামটা শুধু আমরা এই মাঝখানের পয়েন্টে পাচ্ছি, এখান থেকে একটু সরে আসলেই তো আসলে এইটার এম এ ম্যাক্সিমাম থাকতেছে না, তাই না? এটা কমে যাচ্ছে। সো এটার অ্যান্সার হচ্ছে যে এইটাকে আসলে বাস্তব জীবনে ভ্যারিয়েশনটা এরকম হয়, কিন্তু এইটাকে সিম্পলিফাই করার জন্য এই ভ্যারিয়েশনটাকে কখনোই এরকম 2 ডিগ্রি কার্ভ ধরা হয় না।
এই ভ্যারিয়েশনটাকে কেমন ধরা হয় সেটা আমি এখন দেখাচ্ছি। এই ভ্যারিয়েশনটাকে ধরা হয় হচ্ছে এইরকম, দিস ওয়ান, এইরকম ধরা হয়। অর্থাৎ 2 ডিগ্রি কার্ভের জায়গাতে এটাকে ধরা হবে এরকম। দ্যাট মিনস দুই দিকে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট এম এ তার 1/3, দুই দিকে থাকবে 1/3, আর মাঝখানের এতটুকু জায়গার মধ্যে থাকবে এম এ ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি আরেকবার বলি। অর্থাৎ এইখানে যে ফিগারটা ছিল, খুব সিম্পলি চিন্তা করেন, এখানে আমরা কিসের ভ্যারিয়েশন দেখছি? এম এ ম্যাক্স, তাই না? তাই তো? আমরা এখান থেকে কি দেখলাম যে এম এ ম্যাক্সটা মাঝখান থেকে একটু এদিকে সরে আসলেই এম এ ম্যাক্স কিন্তু কমে যাচ্ছে। কমে যাবে, জি স্যার। প্র্যাকটিক্যাল লাইফে এটা হবে না। প্র্যাকটিক্যাল লাইফে ধরা হচ্ছে যে না, মাঝখান থেকে একটু সরলে এটা কমতেছে না, এটা মোটামুটি এই পর্যন্ত, ধরেন যে এখান থেকে এই পর্যন্ত, ডিস্টেন্সটা আমি পরে বলছি, এখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটুকুর মধ্যে আসলে এম এ ম্যাক্সিমাম একই থাকতেছে, থাকবে আর কি। একই থাকবে। এবং যে জায়গাটুকুর মধ্যে এম এ ম্যাক্স একই থাকবে সেই জায়গাটাই হচ্ছে মিডল স্ট্রিপ। দ্যাট মিনস এখান থেকে এতটুকু, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে লং ডিরেকশনের অর্ধেক, LB/2। লং ডিরেকশনের কতটুকু? অর্ধেক। তার মানে আমরা যদি আবার এই ফিগারে যাই তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে LB। ওকে, ফাইন। তাহলে ধরেন যে এই LB এর মান হচ্ছে, সে কথার কথা 20 ফিট, তাহলে 10 ফিট, LB/2 মানে কত? 10 ফিট। অর্থাৎ 10 ফিট জায়গার মধ্যে এখান থেকে, অর্থাৎ এই দিকে 5 ফিট আর এই দিকে 5 ফিট, এই 10 ফিট জায়গার মধ্যে এই ডায়াগ্রামটা একই থাকবে। অর্থাৎ এই ডায়াগ্রামের সর্বোচ্চ মোমেন্ট কত হবে? এম এ ম্যাক্স। এবার ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। অর্থাৎ এই ডায়াগ্রামটা কিন্তু আমরা 2 ডিগ্রি কার্ভই ধরতেছি, এর কোনো বিকল্প নাই, এটা 2 ডিগ্রি কার্ভ। এবং এই 2 ডিগ্রি কার্ভ অ্যাজিউম করে কিন্তু আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট অলরেডি বের করে ফেলেছি এবং মোমেন্ট বের করে ফেলেছি। বাট এই ভ্যারিয়েশনটাকে 2 ডিগ্রি কার্ভ ধরলে এই স্ল্যাবের ডিজাইনটা অনেক বেশি কমপ্লেক্স হয়। সো এটাকে সিম্পলিফাই করার জন্য এটাকে ধরা হয় যে অর্ধেক স্ট্রেট লাইন আর বাকি অর্ধেক হচ্ছে কি, বাকিটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল। এই যে অনেকটা এরকম, এইটা অ্যাজিউম করা হয়। এই ফিগারটা আমি 15th এডিশনের বইতে দেখছি না, বাট এটা 7th এডিশনের বইতে স্পষ্টভাবে ড্র করা আছে। না, এটা এখানে দেখছি না, যাই হোক, এটা 7th এডিশনের বই দেখে নিয়েন, ওখানে ড্র করা আছে আর কি। আমি যেভাবে লেকচারে ড্র করছি এভাবে ড্র করা আছে। তাহলে এটা কিন্তু আসলে বাস্তবে হয় না, জাস্ট এটাকে আমরা অ্যাজিউম করি। তাহলে মিডল স্ট্রিপ হচ্ছে এখান থেকে এতটুকু, আর কলাম স্ট্রিপ কোনটুকু? দুই পাশের বাকি দুই অংশ, অর্থাৎ এই যে এই এখান থেকে এতটুকু হচ্ছে কলাম স্ট্রিপ, অর্থাৎ যেখানে মোমেন্টটা কম। ঠিক আছে, আর এইখান থেকে এতটুকু হচ্ছে কি, কলাম স্ট্রিপ। এইটুকু এবং এইটুকু স্যার হচ্ছে তাহলে কলাম স্যার স্ট্রিপ। মিডল স্ট্রিকে স্যার মোমেন্ট সেম থাকবে, যতটুকু এরিয়াই হোক ওটার মোমেন্ট সেম থাকবে স্যার। হ্যাঁ, মিডল স্ট্রিপের মধ্যে মোমেন্ট সেম থাকবে এবং এটা হবে হচ্ছে এম এ ম্যাক্স, বা এখানে আমি এম এ হিসেবে দেখাইছি। ঠিক আছে, আর কলাম স্ট্রিপের মিনিমাম মোমেন্ট হচ্ছে এম এর 1/3, MA/3। এখন একটু সিম্পলি দেখেন যে এই জায়গাটুকুর মধ্যে, এই কলাম স্ট্রিপের মধ্যে, তাহলে আমরা এভারেজ মোমেন্ট কতটুকু নিতে পারি? এইখানে হচ্ছে টোটাল এম এ, আর এইখানে হচ্ছে কত? MA/3। তাহলে এই দুইটার এভারেজ কত? 2/3 MA। এখানে 3 ভাগের 3 ভাগই আছে, আর এখানে 3 ভাগের 1 ভাগ আছে। তাহলে এই দুইটার এভারেজ কত? 3 ভাগের 2 ভাগ। তার মানে কলাম স্ট্রিপের মোমেন্ট কিন্তু দেখেন এক এক পয়েন্টে এক এক রকম, এখানে অনেক বেশি, এখানে আরেকটু কম, এখানে আরো কম। কিন্তু এটাকে আমরা একটা নির্দিষ্ট মোমেন্ট নিব। ডিজাইন কি আমরা এক একটা পয়েন্টের জন্য কি এক এক রকম ডিজাইন হবে? কখনো সম্ভব? তাই সম্ভব না। সো মোমেন্ট হবে একটাই কলাম স্ট্রিপে, টোটাল কলাম স্ট্রিপেও মোমেন্ট হবে ফিক্সড একটাই, এবং সেই মোমেন্টটা কত হবে? 2/3 ইন্টু MA। অর্থাৎ এইটা এবং এইটার এভারেজ মোমেন্ট, এইটা এবং এইটার এভারেজ মোমেন্ট। ওকে, তাহলে আমরা আশা করি 2 স্ল্যাবের মোমেন্ট আসলে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, ভ্যারিয়েশন হয়, এটা আমরা এখন সবাই ক্লিয়ার। ক্লাস শেষ হওয়ার পর এই ভিডিওটা দেখার সময় আরো নিজের মাথার মধ্যে চিন্তা করবেন। ঠিক আছে, ওকে। একইভাবে লং স্যার ডিরেকশন এক্সামে কি বরাবর, আমাদের এই ফিগারটা দেওয়ার দরকার আছে কি স্যার?
না, এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, সো এখন আমি এতক্ষণ কি দেখাইলাম? ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্স, তাই না? এখন আমি দেখাচ্ছি ভ্যারিয়েশন অফ এম বি ম্যাক্স। এটা একই কথা, এটা আলাদা করে দেখানোর কিছুই নাই। মিডল স্ট্রিপের মধ্যে এটা থাকবে সেম, এম বি ম্যাক্স পুরোটাই থাকবে। আর কলাম স্ট্রিপের মধ্যে এটা লিনিয়ারলি ভ্যারি করবে, এম বি বাই 3 তে এসে এটা থামবে। এবং এভারেজ মোমেন্ট কত হবে? 2/3 ইন্টু এম বি। এমবি তাহলে মিডল স্ট্রিপের মোমেন্ট কত হবে? এমবি। আর কলাম স্ট্রিপের মোমেন্ট কত হবে? 2/3 ইন্টু। 2/3 এমবি। আচ্ছা, তাহলে কোথায় মোমেন্ট বেশি, মিডল স্ট্রিপ না কলাম স্ট্রিপ? মিডল স্ট্রিপ স্যার। মিডলে স্যার। অবশ্যই মিডিলে মোমেন্ট বেশি, এবং কলাম স্ট্রিপে কি মোমেন্ট কম। যেহেতু কলাম স্ট্রিপে মোমেন্ট কম, তাহলে কলাম স্ট্রিপে স্পেসিং কেমন হবে? এর থেকে বেশি হবে না কম হবে? কম হবে। বেশি হবে। বেশি হবে। বেশি হবে স্যার। অবশ্যই বেশি হবে, মোমেন্ট কম থাকলে স্পেসিং কি হয়? বেশি হয়, তাই না? কি জি স্যার। স্ল্যাব ডিজাইন করে আসার পর যদি এ কথা বলেন তাহলে তো হবে না। মোমেন্টটা হচ্ছে, আমরা এইভাবে লিখতে পারি জিনিসটা, মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই স্পেসিং। ঠিক আছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। অর্থাৎ মোমেন্ট যত বেশি হবে স্পেসিং তত কম হবে, এবং মোমেন্ট যত কম হবে স্পেসিং তত বেশি হবে। এই দুইটা হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন মোটামুটি ভ্যারিয়েশনটা বুঝতে পেরেছি। সো ভ্যারিয়েশন বুঝলে আর সমস্যা নাই। ও আচ্ছা, আরেকটা ব্যাপার আমি দেখাই রাখি, এটা আমি আগামী ক্লাসে আর বলবো না। দেখেন, তাহলে ফাইনালি একবার দেখেন যে যখন আমরা শর্ট ডিরেকশন বরাবর মোমেন্টের ভ্যারিয়েশনটা নিচ্ছি, তখন মিডল স্ট্রিপের দৈর্ঘ্য কতটুকু? লং ডিরেকশন ডিভাইডেড বাই 2, তাই না? আর কলাম জি স্যার। স্ট্রিপ কতটুকু? এলবি বাই 4, এলবি বাই 4, মানে দুই দিক মিলে আবার এলবি বাই 2 কিন্তু হয়, তাই না? তাহলে এটা কিন্তু খুবই সিম্পল যে শর্ট ডিরেকশন বরাবর যখন মোমেন্ট বসাবো, তখন মিডল স্ট্রিপ হবে হচ্ছে লং ডিরেকশনের দৈর্ঘ্যকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর কলাম স্ট্রিপ হচ্ছে লং ডিরেকশনকে 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে, খুব স্বাভাবিকভাবেই, যখন আমরা লং ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করব, তখন মিডল স্ট্রিপ কতটুকু হবে? শর্ট ডিরেকশন এল বাই ডিভাইডেড 2। বাই 2। জি স্যার, আর এল এ বাই হচ্ছে 2। এল এ বাই 2, রাইট। আর কলাম স্ট্রিপ কতটুকু হবে? এল এ এল ডিভাইডেড বাই এ 4। বাই হচ্ছে 4। তাহলে এটা নিয়ে আমি আশা করি সামনের ক্লাসে কারো কোনো কনফিউশন থাকবে না, যে যখন আমরা শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট হিসাব করছি, তখন মিডল স্ট্রিপের দৈর্ঘ্য হচ্ছে এল বি বাই 2। আর যখন আমরা লং ডিরেকশন বরাবর মোমেন্টের ভ্যারিয়েশন দেখব, তখন হচ্ছে কত? এই মিডল স্ট্রিপ কত হবে? এল এ বাই 2, তাই না? এটা খুবই সিম্পল আর কি। শর্ট ডিরেকশন বরাবর মিডল স্ট্রিপ হচ্ছে এল বি বাই 2, হ্যাঁ, আর লং ডিরেকশন বরাবর মিডল স্ট্রিপ হচ্ছে কত? এল এ বাই 2। ওকে, সো এই জিনিসটা সবাই ক্লাসের পরে আবারও নিজের মধ্যে আবার চিন্তা করবেন, এই ভিডিওটা দেখবেন এবং চিন্তা করবেন। যত আমরা ইমাজিন করা শিখব, স্যার। যত ইমাজিন করব, তত আমাদের নলেজ বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আর কারো কোনো কোশ্চেন থাকে এতটুকুর মধ্যে, তাহলে আমাকে বলতে পারেন। স্যার ওই যে এভারেজ যেটা বের করলাম স্যার, এম এ প্লাস এম এ বাই 3, রাইট। এটা স্যার আরেকবার একটু যদি স্যার দেখে মানে বলতেন স্যার, এটা সেন্টারে এভারেজ ধরতে হবে স্যার? ওইটার যে এল বাই বি ইন্টু 4, এল বাই বি 4, ওইটার সেন্টারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা সেন্টারে, তাই না? কারণ দেখেন যে, ধরেন যে সাপোজ কথার কথা, এইখানে হচ্ছে অর্ডিনেট সাপোজ 1, ঠিক আছে? আর এইখানে হচ্ছে অর্ডিনেট সাপোজ 3, কথার কথা। এবং এই দুইটাকে আমরা যোগ করলাম একটা স্ট্রেট লাইনের মাধ্যমে। তাহলে এখন যদি আমি বলি আপনাদেরকে যে হোয়াট ইজ দ্য এভারেজ অর্ডিনেট, এভারেজ অর্ডিনেট কত? কারণ অর্ডিনেট তো এক এক পয়েন্ট এক এক রকম, যত এদিকে যাচ্ছি তত অর্ডিনেট বাড়ছে, তাই না? হোয়াট ইজ দ্য এভারেজ অর্ডিনেট? এভারেজ অর্ডিনেট হচ্ছে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই কত? 2, নাকি? বাই। জি স্যার। এখানে আসলে একই জিনিস, জি স্যার। ঠিক আছে? ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে এম এ, আর মিনিমাম মোমেন্ট কত? এম এ বাই 3। ওকে, তাহলে এভারেজ জাস্ট মোমেন্ট কত এভারেজ আর হবে? কি স্যার। 2/3 এম এ, হ্যাঁ, গড়, মানে অ্যারিথমেটিক এভারেজ বা বীজগাণিতিক গড়। ওকে ওকে, স্যার, বুঝছি। আমরা পরবর্তী ক্লাসে
আমরা এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা স্টিল প্লেসমেন্ট করব, বাট তার আগে অবশ্যই সবাই এই ভিডিওটা দেখে আসবেন এবং বুঝে আসবেন আজকের ক্লাসটা। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার মেয়ে দিয়েছেন স্যার প্রেজেন্টটা স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। জি না স্যার। আচ্ছা।